আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটাতে তোমাদের আ কমবেশ সবারই কিন্তু একটা সমস্যা থাকে, কিংবা যারা মনে করো যে আমরা খুবই বুঝি, তারাও কিন্তু এইখানে অনেক বিষয় বোঝো না। তো আমরা আ আজকে যে আয়োজনটা করছি সমন্বয় নিঃসরণ নিয়ে, এটা তোমরা আজকে এত ভালোভাবে বুঝবা এবং এত ভালো লাগবে এই সম্পূর্ণ লেকচারটি দেখার পরে, এটা আমার সম্পূর্ণ আ তোমাদের উপরে আ গ্যারান্টি বা আস্থা আমি তোমাদেরকে দিতে পারি। তো চলো আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। ১ম এই আসি আমরা সমন্বয় এবং নিঃসরণ বলতে কি বোঝাই? ঠিক আছে? এখানে তোমরা একটা বিষয় আ চিন্তা করে দেখো। আমি এক কথায় আমার নিজের আ বানানো একটা উদাহরণ আমি তোমাদেরকে বলি। তোমরা যখন ভাত খাও, তোমরা ভাত কেন খাও? ক্ষুধা লাগে তাই ভাত খাও। তাই না? ভাত না খাইলে কি বাঁচতে পারবা? পারবা না তো। তো তোমাদেরকে ভাত খাইতে হবে। এখন ভাত যে খাইবা, খাবার যে খাইবা, খাওয়ার টাইমে তুমি ভাতটাকে মাখাও না? এই যে ভাতটাকে তুমি মাখাচ্ছ, এটা আ তুমি কিভাবে মাখাচ্ছ? তোমার ব্রেইন সিগন্যাল দিচ্ছে ভাতটাকে মাখাইতে। এজন্যই তো তুমি ভাতটাকে মাখাইতে পারছ। রাইট? তারপরে ভাতটাকে তুমি তুলে মুখে যখন দিবা, তোমার মুখটা অটোমেটিক্যালি হা কেন করবে বলো তো? অটোমেটিক্যালি মুখটা হা কেন করবে? তোমার হাতের সাথে মুখের সমন্বয় আছে। এজন্য তোমার মুখটা হা করছে এবং সেটা কি কিসে সিগন্যাল দিচ্ছে তাই করছে? ব্রেইনে সিগন্যাল দিচ্ছে তাই করছে। রাইট? তো ব্রেইন তোমার হাতকে বলছে মুখ পর্যন্ত নিয়ে আসতে। এবার ব্রেইন তোমার মুখকে বলছে হা করতে। তাহলে দেখো, আমাদের শরীরের ভেতরে এই যে প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ একটা আরেকটার সাথে কানেক্টেড, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এটাকেই বলা হয় হচ্ছে সমন্বয়। তুমি হা করবা, মুখে দিবা, তারপরে কি চাবাবা, তাই না? মুখ দিয়ে চাবাবা, জিহ্বা দিয়ে নাড়বা, চাড়বা। তো এই যে তোমার দাঁত, মুখ, জিহ্বা সবকিছু একসাথে কিন্তু কাজ করছে। এই যে সবাই একসাথে মিলেমিশে চমৎকারভাবে কাজ করছে, এটাকেই বলা হয় হচ্ছে সমন্বয়। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে সমন্বয় বিষয়টা তুমি যদি বুঝে থাকো, এবার বলো নিঃসরণ বিষয়টা কি? আচ্ছা, তুমি যখন উম আ কোনো কিছুর ঘ্রাণ শুঁকছো, তোমার ফেভারিট কোনো একটা তরকারি রান্না হইছে। তুমি আ বা ফেভারিট কোনো কিছু একটা খাচ্ছ। তোমার মুখ থেকে কি অটোমেটিক্যালি লালা নিঃসরণ হবে না? অবশ্যই। তোমার মুখ থেকে কিন্তু অটোমেটিক্যালি লালা লালা নিঃসরণ হবে। অর্থাৎ মুখে পানি চলে আসাটাকে কি বলে? লালা নিঃসরণ। মানে লালা হচ্ছে এক ধরনের এনজাইম, যেটা তোমার হচ্ছে খাদ্য পরিপাকে সাহায্য করে। তো ওই যে মুখ থেকে লালাটা নিঃসরণ হবে এবং এই লালাটা যদি নিঃসরণ না হতো, তাহলে কিন্তু তুমি তোমার ওই যে খাবারটা যেটা তুমি খাচ্ছ, ওইটাকে ঠিকভাবে তুমি চাবাইতে পারতে না, কিংবা নাড়াচাড়া করতে পারতে না, কিংবা ওই খাবারটার হজম হওয়ার যে ১ম ক্রিয়াটা, ওইটাই কিন্তু হতো না। ঠিক আছে? তো অনেক কিছুই কিন্তু হতো না। এই যে লালাটা, এটা কিন্তু একটা প্রয়োজনীয় একটা জিনিস। এটা নিঃসরণ না হলে তুমি খাইতে পারবা না, তুমি গিলতে পারবা না, তুমি হজম করতে পারবা না। ঠিক আছে? সো এই যে লালা নিঃসরণ হওয়াটা, এইটা কি? এইটা হচ্ছে একটা নিঃসরণ, যেটা প্রয়োজনীয় জিনিস নিঃসরণ করে। ঠিক আছে? তাহলে সমন্বয় বলতে কি তুমি বুঝতে পারলে, নিঃসরণ জিনিসটা কি সেটা তুমি বুঝতে পারলে। এবার নিঃসরণ শুধু এখানেই শেষ না। তুমি ওইটাকে খাচ্ছ, ওইটাকে যখন মুখ দিয়ে চাবাচ্ছ, তোমার পাকস্থলীতে, তোমার পেটের ভেতরে যে পাকস্থলীটা আছে, ওই পাকস্থলীতে কিন্তু অটোমেটিক্যালি অ্যাসিড নিঃসরণ করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করবে। যেটা খুবই, খুবই শক্তিশালী অ্যাসিড এবং এটা এতটাই শক্তিশালী যে তুমি যদি তোমার পাকস্থলী থেকে ওই অ্যাসিডটা কোনো কিছুতে ঢালো, তাহলে ওইটা একেবারে পুড়ে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে পাকস্থলীর ভেতরে তোমার ওই অ্যাসিডটা নিঃসরণ হচ্ছে। তো পাকস্থলীর গায়ে একটা মিউকাস আবরণী থাকে, যার কারণে ওই অ্যাসিডটা তোমার পাকস্থলীকে গলাতে পারে না। এটা এটা অন্য ব্যাপার। তো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করছে। তোমার ইন্টেস্টাইন বা পাকস্থলীর পরে কোথায় যায়? ক্ষুদ্রান্ত্রে, তাই না? ওইখানে তোমার বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করবে, হরমোন নিঃসরণ করবে। তো এই যে আ হরমোন কিংবা হচ্ছে এনজাইম, এইগুলা আ সেক্রেশন হয়, নিঃসরণ হয়। ঠিক আছে? বা এগুলার জন্য একটা গ্রন্থি থাকে, যেটাই হচ্ছে এগুলাকে নিঃসরণ ঘটায়। তাহলে তুমি বুঝতে পারছো যে সমন্বয় বলতে কি বোঝায় এবং নিঃসরণ বলতে কি বোঝায়?
ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু সংজ্ঞামূলকভাবে দেখার চেষ্টা করা যাক। এটা একটু বাড়তি জিনিস ২-১ মিনিট একটু দেখো তাহলে খুবই মজা পাবে প্লাস ভালো লাগবে। দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ এবং তন্ত্রের আ কার্যকলাপ সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ ও পরস্পরের সাথে সমন্বয় রেখে পরিচালনা করার প্রক্রিয়াকেই বলা হয় সমন্বয়। তার মানে বিভিন্ন ধরনের অঙ্গ-প্রত্যঙ্গ এই যে আমরা বললাম, এই একটা অঙ্গ, এই একটা অঙ্গ, তাই না? এগুলা কি আ সঠিকভাবে তোমার সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। তাই না? তো এটাই হচ্ছে কি সমন্বয়। আচ্ছা, এটা গেল হচ্ছে সমন্বয়। সমন্বয় মানে কি সবগুলো অঙ্গ কি একসাথে মিলেমিশে কাজ করা। মিলেমিশে কেন কাজ করতে হবে? যাতে সঠিকভাবে কাজটা করতে পারে। তুমি তোমার হাতটা মুখে আনলে কিন্তু মুখটা খুলছে না। তাহলে কি হবে? হবে না। বা তুমি হা করে বসে আছো কিন্তু তোমার হাতটা তোমার মুখ পর্যন্ত যাচ্ছে না। সমন্বয় হলো? হলো না তো। তো আমরা এই একটা উদাহরণ দিচ্ছি। এইভাবে আমরা আ আমাদের দেহে যত কাজ হচ্ছে প্রত্যেকটার জন্যই কিন্তু উদাহরণ দেওয়া যাবে। ঠিক আছে? যাতে দেহের সঠিকভাবে কাজ করতে পারে এবং পরিবেশের পরিবর্তনের সাথে যথাযথভাবে সাড়া দিতে পারে। এটাই হচ্ছে কিন্তু এটার কাজ। এখন দেখো সমন্বয় কেন করতে হয়? পরিবেশের সাথে উম মনে রাখবা সমন্বয় কেন দরকার? নিঃসরণ কেন দরকার? ১ম কথা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে। কেন দরকার? পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে যেন আ তুমি আ পরিবেশের যত বিপদ-আপদ, বালা-মুসিবত ওইগুলা থেকে যেন বাঁচতে পারো বা নিজেকে যেন প্রোটেক্ট রাখতে পারো। এটা হচ্ছে একটা কথা। বা নিজে যেন টিকে থাকতে পারো। সেটার জন্য সমন্বয় হয়। নিজে যেন টিকে থাকতে পারো। এটা একটা কথা। আচ্ছা, তো এই যে আ যথাযথভাবে তোমার শরীর অঙ্গ-প্রত্যঙ্গ যে সাড়া দিচ্ছে, পরিবেশের সাথে আ সাড়া দিচ্ছে, এটাই হচ্ছে কি সমন্বয়। এটা উদ্ভিদের ক্ষেত্রেও হয়। উদ্ভিদও পরিবেশের সাথে টিকে থাকতে, খাপ খাইয়ে নিতে, আ বৃদ্ধি পেতে বা তার যাবতীয় যত শারীরবৃত্তীয় কাজ আছে সেগুলা পরিচালনা করতে তার সমন্বয়ও দরকার, নিঃসরণও দরকার। একইভাবে প্রাণীরও সমন্বয়ও দরকার, নিঃসরণও দরকার। ব্যাস আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে আলোচনাটা যেটা কেউ তেমন একটা বোঝে না বা ভালোভাবে এক্সপ্লেন নেই সেটা এক্সপ্লেন করছি। আচ্ছা, প্রাণীতে কি হয় দেখো, প্রাণীতে আমরা সংক্ষেপে যদি বলি গরম জিনিস স্পর্শ করার সাথে, সাথে কি তুমি আ সেটা সেটা তোমার স্নায়ুতন্ত্রে চলে যায় যে এটা তো ক্ষতিকর, এটা তো গরম জিনিস। তো তার সাথে, সাথে তোমার ব্রেইন একটা সিগনাল পাঠায় আ সেই পেশিটাকে যে তুমি হাতটাকে সরিয়ে নাও। ঠিক আছে? তো হাতটা এইজন্য সাথে, সাথে সরে যায়। তো গরমটা কি একটা ডেঞ্জার, একটা প পরিবেশের একটা ডেঞ্জার, তাই না? তো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা এই যে পরিবেশের বিপদ-আপদ থেকে রক্ষা করার জন্য কি লাগে বলছিলাম? সমন্বয় লাগে। এবার দেখো, উদ্ভিদে আলো একদিকে পড়লে হরমোনের প্রভাবে কাণ্ড আলোর দিকে বাঁকা হয়ে বৃদ্ধি পায়। ঠিক আছে? এখানে উদ্ভিদে একদিকে তোমার হচ্ছে এই যে উদ্ভিদ দেখবা যে যেখানে আলো, উদ্ভিদ সেই দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখায়। কেন দেখায়? কারণ উদ্ভিদের আলোর প্রয়োজন আছে। আলোর কেন প্রয়োজন আছে? খাবার তৈরির জন্য, বৃদ্ধির জন্য, তাই না? আহ আচ্ছা। দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে কাজ নিয়ন্ত্রণ করে সামঞ্জস্যতাই বজায় রাখাই হচ্ছে কি সমন্বয়। ব্যাস আমাদের মেইন যে কথাটা সেটা বলা হয়ে গেল। তো এই যে সমন্বয় উদ্ভিদে ২ ভাবে হয়। একটা হচ্ছে হরমোনের মাধ্যমে। হরমোনটা কি আ একটা তরল পদার্থ বলা যেতে পারে। তো এই যে হরমোনটা এটা নানাবিধ কাজ করে। উদ্ভিদ শারীরবৃত্তীয় নানাবিধ কাজ করে। যেমন দেখো কাণ্ডের বৃদ্ধি, আলোর দিকে বাঁকা হয়ে যাওয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করা হচ্ছে কিসের কাজ? অক্সিনের কাজ। তারপরে জিবেরেলিন বা গিবেরেলিন। অনেকে বলে জিবেরেলিন, অনেকে বলে গিবেরেলিন। ঠিক আছে? আহ কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি মানে দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি? কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে লম্বা হওয়া আর প্রস্থে বৃদ্ধি মানে হচ্ছে মোটা হওয়া। ঠিক আছে? এবং বীজের অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম মানে কি? বীজ থেকে গাছ হওয়া। ঠিক আছে? সাইটোকাইনিন। কি করে? সাইটোকাইনিনের কাজ কিন্তু কোষ বিভাজনে আ সাহায্য করা। ঠিক আছে? অ্যাবসিসিক অ্যাসিড কি বৃদ্ধি কমায়। তার মানে অতিরিক্ত বৃদ্ধি যেটা সেটাকে আটকায় এবং প্রতিকূল অবস্থায় উদ্ভিদকে রক্ষা করে। যেটা সবথেকে লম্বা সেটা কি? সবথেকে দ্রুত পড়ে যাওয়ার সম্ভাবনা না। সো যারা খাটো আছো বা লম্বা না তাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। ঠিক আছে? ইথিলিন মানে ফল পাকানো এবং হচ্ছে পাতা ঝরাতে সাহায্য করে। ইথিলিন কি করে? ফল পাকানো এবং পাতা ঝরাতে সাহায্য করে। আচ্ছা, উদ্দীপকে সাড়া দিয়ে এই যে আমরা একটা বললাম হরমোনের সাহায্যে সে সমন্বয় করে বা হরমোনকে সে নিঃসরণ করে। এবার দেখো উদ্দীপকে সাড়া দেয়। উদ্দীপক মানে কি? উদ্দীপক মানে হচ্ছে কোনো একটা ঘটনা। উদ্দীপক মানে কোনো একটা প্রভাব, কোনো কিছুর প্রভাব। ঠিক আছে? তো দেখো আলো
উদ্দীপক আলো মানে আলোর জন্য। উদ্দীপক এক কথায় হচ্ছে উদ্দীপক হচ্ছে কারণ বা হচ্ছে ঘটনা। ঠিক আছে? যেমন দেখো আলো। আলো কি? যখন আলো পড়ে তখন কি হয়? আলোর দিকে কাণ্ড বাঁকা হয়ে যায়। যেটাকে বলা হয় ট্রপিজম। ঠিক আছে? আর তোমার মধ্যঘর্ষণ। মধ্যঘর্ষণ মানে কি? নিচের দিকে যেটা টানে। তো নিচের দিকে টানার ফলে উদ্ভিদের যে শিকড়, যে মূল সেটা কি নিচের দিকে তোমার হচ্ছে বৃদ্ধি পায়। এটাকে বলা হয় কি? মধ্যঘর্ষণজনিত আ উদ্দীপকে সাড়া দেওয়া বা জিওট্রফিজম। ঠিক আছে? কি বলে? জিওট্রফিজম। ওকে? আচ্ছা, তারপর পানির জন্য হাইড্রোট্রপিজম। তোমার হচ্ছে যেদিকে পানি থাকবে উদ্ভিদের মূল কিন্তু সেদিকে বৃদ্ধি পাবে। কারণ তার পানি দরকার। রাইট? তারপর স্পর্শের জন্য দেখো স্পর্শ করার ফলে যে লজ্জাপতি গাছ আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ঠিক আছে? থিগমোন্যাস্টি মানে স্পর্শ করলে সে সেই প্রভাবে স্পর্শ করার ফলে স্পর্শ করার প্রভাবে তোমার হচ্ছে পাতা ভাঁজ হয়ে যায়। ওকে? আচ্ছা, তারপরে দেখো উদ্ভিদের স্নায়ুতন্ত্র নেই। উদ্ভিদের কিন্তু স্নায়ুতন্ত্র নেই, যেটা প্রাণীর আছে। তো উদ্ভিদের যেহেতু স্নায়ুতন্ত্র নেই, উদ্ভিদ কিসের মাধ্যমে এই কাজগুলো করে? হরমোনের মাধ্যমে কাজ করে এবং বিভিন্নভাবে তারা উদ্দীপকে সাড়া দেয়। ঠিক আছে? বিভিন্নভাবে তারা উদ্দীপকে সাড়া দেয়। কিন্তু প্রাণীর ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রাণীর ক্ষেত্রে কিন্তু স্নায়ুতন্ত্র আছে। সো আ প্রাণী কিন্তু স্নায়ুতন্ত্রের মাধ্যমেই এই কাজগুলা কিন্তু করে থাকে। আচ্ছা, তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। তোমরা একটু দেখে নিবা যে কোনটার ফলে কি হয় বা কোন ধরনের সমন্বয়কে কি বলে। ঠিক আছে? আচ্ছা, আলোর দিকে মাঝে মধ্যে দেখবা যে আলোতে তোমার ফুল ফোটা বন্ধ হয় বা ফুল ফোটে, হ্যাঁ? মানে এই আলোর প্রভাবে কখনো ফুল ফোটে, কখনো ফুল ফোটা বন্ধ হয় কোনো গাছে। তারপরে রাত দিনের উপরে ডিপেন্ড করে কিছু হয় কিংবা স্পর্শ করলে ওই যে বলছিলাম যে লজ্জাবতী গাছ ভাঁজ হয়ে যায়, হ্যাঁ? তারপরে তাপমাত্রার উপর প্রভাবে তোমার হচ্ছে ফুল ফোটা বন্ধ হয় বা ফুল ফোটে, হ্যাঁ? আচ্ছা। আ তোমার কিছু চলন আছে। আলোতে চলন এবং রাসায়নিক দিকে চলন, ট্যাকটিক মুভমেন্ট বলে। তো এই যে এইগুলা বাড়তি কিছু বিষয় আমি তোমাদেরকে দিয়ে দিছি। তোমরা এগুলা একটু দেখে নিবা। তারপরে দেখো বর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বোঝায়? যে আ মনে করো যে তোমরা গরম কিছুকে যখন স্পর্শ করো তোমার হাত অটোমেটিক্যালি সরে আসে। তাই না? কেন আসে? কারণ তোমাকে ওইটা থেকে বাঁচাইতে হবে। এজন্য এই ক্রিয়াটা ঘটে। তো প্রত্যেকটা সমন্বয়, প্রত্যেকটা নিঃসরণ, প্রত্যেকটা প্রতিবর্তী ক্রিয়া এটার পেছনে কিন্তু কাজ বা এটার পিছনে একটা লজিক থাকে। এটার পিছনে একটা কারণ থাকে। ঠিক আছে? তারপরে চোখে ধুলো গেলে কি হয়ে যায়? তোমার চোখ বন্ধ হয়ে যায়। হাঁটুর নিচে আঘাত করলে আমরা কি লাফিয়ে উঠি। যাই হোক মানে অটোমেটিক্যালি কিন্তু এই কাজগুলা হয়। ঠিক আছে? কাঁটায় পা ফুটে গেলে আমরা খপাত করে তোমার হচ্ছে পাটা তুলে দিই। তাই না? আলোতে চোখের মণি ছোট হয়ে যায়। যখন আলো বেশি আলো হয় তখন তোমার চোখের মনিটা অটোমেটিক্যালি কি হয়ে যায়? ছোট হয়ে যায়। ছোট হয়ে যাওয়ার কারণ কি? কারণ তখন তোমার চোখটা চারিদিক থেকে আলো কালেক্ট করার পরিমাণটা কমিয়ে দেয়। এজন্য তোমার চোখটা ছোট হয়ে যায়। মানে চোখটা ছোট হয়ে যাওয়ার ফলে এটা ঘটে। আর যখন চোখটা বড় হয়ে যায়, অন্ধকারে কি হয়ে যায়? চোখটা বড় হয়ে যায়। তার মানে চারিদিকে যত আলো, সেই আলোটার সাথে চোখটা কি করছে? সমন্বয় করছে। পরিবেশের যে অন্ধকার এটার সাথে চোখটা সমন্বয় করে তার মনিটা বড় করে দিচ্ছে যাতে করে বেশি পরিমাণে আলো তার চোখে যায়। প্রত্যেকটার পেছনে কিন্তু একটা লজিক আছে। এই যে হাসি কেন দেয়? আ রোগ জীবাণু বের করে দেওয়ার জন্য, তাই না? কাশি দেয় কেন? হ্যাঁ? তারপরে বমি হওয়ার কারণ কি? যদি কোনো ক্ষতিকর বস্তু খাওয়া হয়ে যায় সেক্ষেত্রে বমি হতে পারে। ওটা শরীর ক্ষতিকর ভেবে বের করে দেয়। হ্যাঁ? ঢোক গেলা আচ্ছা, লালা নিঃসরণ যে কথাটা বললাম, কান্না এলে অশ্রু, চোখ দিয়ে পানি কেন পড়ে? চোখ দিয়ে যদি পানি না পড়তো আমাদের চোখটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যেত। ঠিক আছে? তো চোখ দিয়ে পানি সেক্রেশন করা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইগুলা হচ্ছে তোমার কি? এগুলো অটোমেটিক্যালি হয়, প্রতিবর্তী ক্রিয়াগুলা। আর ইচ্ছাকৃত কাজগুলো দেখো হাঁটা, দৌড়ানোর কথা বলে সবই হচ্ছে ইচ্ছাকৃত। আর অনিচ্ছাকৃত কিছু কাজ আছে ইনভলান্টারি অ্যাকশন যেগুলা, যেমন তোমার হার্টবিট হচ্ছে, ফুসফুস আ তার কাজ করছে। আমাদের শরীরের ভেতরে হজম হচ্ছে মানে পরিপাকের কাজ চলছে। আমাদের শিরা-উপশিরার ভিতর দিয়ে রক্ত চলে যাচ্ছে। আমাদের অন্ত্রে খাবার পরিপাক করছে। আমাদের গা ঘামছে, তাই না? অটোমেটিক্যালি এই যে ঘামের যে কূপ আছে, এই কূপ থেকে কি হচ্ছে? গা ঘামছে। আমাদের শরীরে কিন্তু অসংখ্য ক্ষুদ্র ছিদ্র আছে। তোমরা একটু যদি খেয়াল করে দেখো লোমের পাশে ছিদ্র মতো দেখতে পারবা। এটা কি? এটাকে কি বলা হয়? লোমকূপ। ঠিক আছে?
তারপরে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে, তারপরে ইনসুলিন। ইনসুলিন কি রক্তে গ্লুকোজ কমায়। দেখো, এই যে তোমার গ্রন্থি আছে, অন্তঃক্ষরা গ্রন্থি এবং হরমোন। তার মানে আমাদের বেশ কিছু হরমোন আছে। যেমন আমাদের শরীরে যে শর্করা আছে বা ডায়াবেটিস কেন হয়? আ শর্করা পরিপাক না করতে পারার কারণে, এটার কারণে কি নিতে হয়? ইনসুলিন নিতে হয়। মানে রক্ত যেটা গ্লুকোজের মাত্রা কমায়। আর গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। অ্যাড্রেনালিন কি করে? তোমার হচ্ছে ভয় বা উত্তেজনায় হৃৎপিণ্ড, এটা হৃৎপিণ্ডের সাথে তোমার জড়িত। ঠিক আছে? মানে হৃৎস্পন্দন বাড়ায় কিংবা কমায়। এটার উপরে ডিপেন্ড করে, হ্যাঁ? তারপর থাইরক্সিন কি করে? বিপাক নিয়ন্ত্রণ করে। তারপরে গ্রোথ হরমোন। দেখা যাচ্ছে যারা অনেক লম্বা হয়ে গেছো, তোমাদের হয়তো গ্রোথ হরমোনটাও খুব বেশি কাজ করছে। এজন্য তোমরা লম্বা হয়ে গেছো। অ্যান্টিডিউটরিক হরমোন মানে দেহে পানির ভারসাম্য বজায় রাখে যেটা। তো দেখো, এখানে সব রকম উদাহরণ কিন্তু আমরা দিছি। এবার দেখো নিঃসরণ বলতে কি বোঝায়? নিঃসরণ আমাদের দেহের কোষ বা দেহের কিছু নির্দিষ্ট গ্রন্থি আছে, যেগুলা কি করে? যেগুলা হচ্ছে প্রয়োজনীয়, এটা মনে রাখবা। যেগুলো হচ্ছে প্রয়োজনীয় এবং উপকারী পদার্থগুলো উৎপন্ন করে এবং নির্দিষ্ট স্থানে কিসের মাধ্যমে পাঠায় বলো তো? রক্তের মাধ্যমে পাঠায়। ঠিক আছে? তো এই প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ। নিঃসরণ কি? দেহের দরকারি পদার্থ তৈরি করে বের করে দেওয়া। এটাই হচ্ছে নিঃসরণ। তো যেমন হচ্ছে ওই যে বললাম লালা নিঃসরণ হয়। তারপরে ওই যে বললাম পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইম। তারপরে অগ্ন্যাশয় এর ইনসুলিন তৈরি। তারপরে থাইরক্সিন বা থাইরয়েড গ্রন্থি যেটা। আচ্ছা, নিঃসরণ এটা কি প্রয়োজনীয় পদার্থ বের করে দেওয়া। যেমন প্রয়োজনীয় পদার্থ কি? লালা, হরমোন, এনজাইম এগুলো বের করে দেওয়া। আর রেশন মানে রেশন দেখো, তোমরা নিঃসরণ এবং রেশনের ভিতরে কিন্তু গুলাইলে হবে না। নিঃসরণ বলতে প্রয়োজনীয় পদার্থ যেমন এই যে লালা, হরমোন এবং এনজাইম এইগুলা নিঃসরণ করে। এইগুলা কিন্তু আমাদের দেহের কাজে লাগে। সো এইগুলা যখন সেক্রেশন করবে, নিঃসরণ করবে মানে উৎপন্ন হবে এবং বের করে দিবে, তখন আম ওইগুলা কিন্তু আমাদের উপকারে কাজে লাগবে। কিন্তু আমাদের দেহের যখন ক্ষতিকর কোনো বর্জ্য পদার্থ যখন বের করে দিবে, তখন সেটাকে আমরা কি বলবো? রেশন বলবো। ঠিক আছে? যেমন কি প্রস্রাব, ঘাম এবং কার্বন ডাই অক্সাইড। ওকে? তো এইগুলা কি করবে? আমাদের গ্রন্থি বা কোষ থেকে প্রয়োজনীয় পদার্থ উৎপাদন করে নির্দিষ্ট স্থানে বা রক্তের মাধ্যমে কি? সেটা ছেড়িয়ে দেবে বা বের করে দিবে। ওকে? তো আমাদের মেইন আলোচনা যেটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা তোমরা যদি চাও বই দেখে বুঝে নিবা, বই দেখে এখন কিন্তু বুঝে নিতে পারবা। চলো আমরা এবার তোমাদেরকে বই দেখে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করে বুঝিয়ে দিই। ঠিক আছে? দেখো, সমন্বয় কি সেটা তোমরা বুঝতে পারছো। তো সমন্বয় কেন দরকার? দেখো, জীবের বৃদ্ধির জন্য, প্রজনন মানে বংশ বিস্তারের জন্য। তারপরে অনুভূতি গ্রহণ ওই যে বললাম যে সেটা গরম নাকি ঠান্ডা, এটা কেমন সেই অনুভূতি গ্রহণ। তারপর প্রতিক্রিয়া, তার মানে ওই যে গরম হলে তুমি হাত সরিয়ে নিছো, এটা একটা প্রতিক্রিয়া। ঠিক আছে? তো এই প্রতিক্রিয়ার জন্য, এই জন্য তোমার সমন্বয়ের দরকার আছে। তো উদ্ভিদে কিন্তু এগুলো তোমার হরমোনের মাধ্যমে হবে। তোমার প্রাণীর তো মস্তিষ্ক আছে, ব্রেইন আছে, কিন্তু উদ্ভিদের কি ব্রেইন আছে? উদ্ভিদের কিন্তু ব্রেইন নাই। তাহলে উদ্ভিদ এই কাজগুলো করবে কিসের মাধ্যমে? হরমোনের মাধ্যমে করবে। রাইট? আচ্ছা। তো আ বিভিন্ন ধরনের তোমার ওই যে অঙ্গ-প্রত্যঙ্গের ভিতরে সমন্বয় সাধন। তার মানে কোনো একটা নির্দিষ্ট কাজ করতে গেলে তোমার প্রত্যেকটা হাত, পা এবং অঙ্গ-প্রত্যঙ্গ একে অপরের সাথে কি করবে? সমন্বয় করে সেই কাজটা কিন্তু করবে। তাই না? তো সমন্বয় তোমার হচ্ছে রাখতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, উদ্ভিদের সমন্বয় মানে কি? উদ্ভিদের সমন্বয় মানে হচ্ছে আ তোমার উদ্ভিদ কিভাবে তোমার পরিবেশের সাথে খাপ খাইয়ে রাখবে, কিভাবে পরিবেশের ভিতরে টিকিয়ে রাখবে নিজেকে, কিভাবে আ বৃদ্ধি পাবে বা বংশ বিস্তার করবে, খাদ্য তৈরি করবে, খাদ্য গ্রহণ করবে, সঞ্চয় করবে, সংরক্ষণ করবে। এইগুলো হচ্ছে কি? উদ্ভিদের সমন্বয়। যেমন দেখো, আম অঙ্কুরোদ্গম মানে কি জানো? মানে হচ্ছে বীজ থেকে তোমার হচ্ছে আ বীজ থেকে গাছ বা হচ্ছে হওয়া, হ্যাঁ? গাছ বা চারা হওয়া আরকি। আর পুষ্পায়ন মানে কি? পুষ্পায়ন মানে হচ্ছে ফুল ফোটা। ফুলটা কিন্তু উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বংশ আ বিস্তারের জন্য। ঠিক আছে? তারপরে ফল সৃষ্টি করাটাও কিন্তু বংশ বিস্তারের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই যে ফুল থেকেই কিন্তু ফল হয়, রাইট? তারপরে হচ্ছে বার্ধক্যপ্রাপ্ত মানে হচ্ছে উদ্ভিদ কি হয়ে যায়? শুকিয়ে যায়। আল্টিমেটলি বড় যখন হয়ে যায়, বয়স্ক যখন হয়ে যায়, তাই না? সুপ্ত অবস্থা মানে কি জানো? সুপ্ত অবস্থা মানে আ কোনো একটা বীজের ভেতরে যে ফিউচারে একটা চারা উৎপন্ন হবে, সেই চারাটা যে উৎপন্ন হবেই সেটার ক্ষমতাটাই হচ্ছে সুপ্ত অবস্থা। মনে থাকবে, সুপ্ত অবস্থা মানে
কি? সুপ্ত অবস্থা মানে ঘুমিয়ে থাকা অবস্থা। প্রত্যেকটা বীজের ভেতরে কিন্তু একটা চারা ঘুমিয়ে থাকে। এটাকেই বলা হয় হচ্ছে সুপ্ত অবস্থা। তোমরা এখন সুপ্ত অবস্থাতে রয়েছো বা আ তোমরা তোমাদের ভেতরে বিশাল একটা সম্ভাবনা রয়েছে যে বড় হয়ে অনেক বড় কিছু করার। এটাকেই বলা হয় সুপ্ত অবস্থা। ঠিক তেমনি বীজের ভেতরে গাছ হওয়ার একটা আ প্রবাবিলিটি বা সম্ভাবনা রয়েছে। এটাকেই বলা হয় কি? সুপ্ত অবস্থা। ঠিক আছে? তো এগুলা নিয়ম-কানুন মেনে চলে। আচ্ছা, তো উদ্ভিদে ওই যে বললাম তোমার তো ব্রেইন থাকে না। তাহলে এই যে কাজগুলো কিসের মাধ্যমে করে? কাজগুলো করে হচ্ছে হরমোনের মাধ্যমে। তো ওই হরমোন আ যেহেতু উদ্ভিদের ভেতরে আছে সেহেতু এটাকে কি বলে? ফাইটো হরমোন। ঠিক আছে? মানে উদ্ভিদের বৃদ্ধিকারক যে বস্তু সেটা এটা উদ্ভিদের ক্ষেত্রে ফাইটো হরমোন বলা হয়। হ্যাঁ? ফাইটো হরমোন কি করে? উদ্ভিদের কোষে উৎপন্ন হয়। কিসে? কোষে উৎপন্ন হয়। কোষে উৎপন্ন হয় কোষ থেকে নির্দিষ্ট জায়গা যায়। কোষ থেকে কি? কোষ মানে উৎপত্তিস্থল মানে কোষ। কোষ থেকে তারা বাহিত হয়ে দূরবর্তী কোষে কার্যবলী নিয়ন্ত্রণ করে। তার মানে কোষে উৎপন্ন হয়ে তার যেখানে যাওয়া দরকার, যেখানে যে কাজ করা দরকার সেখানে সে প্রবাহিত হয়ে যায় এবং সেখানে তার কাজটা করে। ঠিক আছে? তো উদ্ভিদের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ হরমোন আছে এবং এগুলার কাজ কি সেগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো এইখানে আমি বলি যে এটা হচ্ছে 5 স্টার টপিক। তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসবেই। সো তোমরা যদি এই পৃষ্ঠাটা যদি একটু বুঝে মনে রাখতে পারো তাহলে তোমার আ ফুল মার্কস কিন্তু এখান থেকে পেয়ে যাবা। জিবেরেলিন, অক্সিন, জিবেরেলিন তারপর হচ্ছে সাইটোকাইনিন এবং এটা হচ্ছে বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন। ঠিক আছে? বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ঠিক আছে? এই যে দেখো অ্যাবসিসিক এবং ইথিলিন কি করে? বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আ আর এখানে দেখো অক্সিন, জিবারেলিন এবং সাইটোকাইনিন কি করে? বৃদ্ধি সহায়ক হিসেবে কাজ করে। উদ্ভিদের যেমন বৃদ্ধি পাওয়াটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি উদ্ভিদের কিন্তু বৃদ্ধি প্রতিবন্ধকতারও আ প্রয়োজন আছে। এখন জিজ্ঞাসা করতে পারো, "স্যার বাড়া তো খুবই ভালো কথা। তাইলে এটা থামার কি দরকার?" যদি বাড়তেই থাকতো, যদি না থামতো, মনে করো একটা উদ্ভিদ বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে আর থামছে না। কোনো লিমিট নাই সেটার থামার। তাহলে কিন্তু সেইটা ওই উদ্ভিদের জন্যই ক্ষতি। ঠিক আছে? সেটা ওই উদ্ভিদের জন্যই ক্ষতি। উদ্ভিদ আ যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিছুদিনের ভেতরেই সে কিন্তু মারা পড়বে। ঠিক আছে? আম তারপরে তোমার হচ্ছে হ্যাঁ, এটাই। ঝড়ে আগে পড়বে কি? বড় যে উদ্ভিদ সেটা কি ঝড়ে আগে পড়বে না? আচ্ছা শুধু ঝড়ের কথা না, অন্যান্য শারীরবৃত্তীয় দিক থেকেও সে আগে নষ্ট হবে যদি অতিরিক্ত বৃদ্ধি হয়ে যায়। আচ্ছা তো মানুষের ক্ষেত্রেও এরকম খুব বেশি লম্বা হওয়া কিন্তু ভালো না। আচ্ছা, আ পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয়। পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় এবং পত্রমুকুলে স্থানান্তর হয়ে পত্রমুকুলের পরিণত হয়। তাই দেখে আ ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। এই যে ফ্লোরিজেন মানে কি? ফ্লাওয়ারিজেন মানে কি? ফুল, যেটা ফুল উৎপন্ন করতে আ সহায়ক বা রিলেটেড, রাইট? আচ্ছা। তারপরে অক্সিন। অক্সিনটা কি? অক্সিনটা হচ্ছে দেখো, অক্সিন কে আবিষ্কার করেন? তোমরা একটু পড়বা। চার্লস ডারউইন ১ম এই অক্সিনটা আবিষ্কার করেন। ঠিক আছে? তিনি ভ্রূণমুকুলের আলোর প্রভাব লক্ষ্য করেন। আলো যখন তির্যকভাবে লাগে তখন ভ্রূণমুকুল আলোর দিকে আ বেঁকে বৃদ্ধি লাভ করে। তাহলে অক্সিন বৃদ্ধি পেতে সহায়তা করে। এটা আমরা বুঝতে পারছি। আর কিসের উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। ঠিক আছে? এই ২ টা জিনিস কিন্তু আমরা বুঝতে পারছি। আলোর উপস্থিতিতে বৃদ্ধি সহায়ক আ প্রকৃতপক্ষে অগ্রভাগে রাসায়নিক পদার্থ ছিল বৃদ্ধি সহায়ক হরমোন। হ্যাঁ? আ অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায় এবং আ ফল অকালে ঝরে পড়া রোধ করে। তো এই হরমোনগুলা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। ঠিক আছে? উৎপন্ন করা কিংবা প্রয়োগ করা এগুলো আমরা করতে পারি। আমরা আ হরমোন উৎপন্ন করে সেগুলো দেখা যাচ্ছে স্প্রে করি বা সেগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে আ ওই হরমোনটা তার কাজ করছে। কেমন কাজ? এই যে শাখা কলমে তোমার হচ্ছে মূল গজাবে বা ফল আকারে ঝরে পড়া রোধ করবে। আচ্ছা, এবার দেখো জিবেরেলিন। চারাগাছ, বীজপত্র এবং হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। এর প্রভাবে আ এর প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ঠিক আছে? এটাও কি? এটাও দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাওয়া এবং লম্বা হওয়া আর সুপ্ত অবস্থা কাটাতে মানে হচ্ছে একটা বীজ থেকে একটা বীজ থেকে কি ফল উৎপন্ন করতে কি করবে? সহায়তা করবে। ঠিক আছে? এবার দেখো ইথিলিন। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। মনে থাকবে? এটা ফল পাকাতে সাহায্য করে।
এটা ফল, ফুল, বীজ, মূলে দেখা যায়। তারপর সুপ্ত অবস্থা ভঙ্গ করে। সুপ্ত অবস্থা ভঙ্গ করা মানে কি? তার মানে ওইটা বীজটা বীজ হয়েই আছে। বীজ থেকে দেখা যাচ্ছে কি হচ্ছে না? উদ্ভিদ হচ্ছে না, গাছ হচ্ছে না, চারা হচ্ছে না। ওইটাকে বলা হয় সুপ্ত অবস্থা। তো ওই সুপ্ত অবস্থাতে তো কাটাতে হবে। কাটানো মানে কি? ওই বীজ থেকে যেন ফল হয়, ফুল হয় এই ব্যাপারে সহায়তা করা, রাইট? তারপরে চারা গাছের কাণ্ড বৃদ্ধি ঘটানো। তার মানে এইটাও কিন্তু ইথিলিনও কি? বৃদ্ধি ঘটাতে কিন্তু সহায়তা করছে। আচ্ছা। তারপরে ইথিলিন পাতা এবং ফুল, ফল ঝরে পড়া ত ত্বরান্বিত করে। আচ্ছা, ঝরে পড়া ত্বরান্বিত করে। ত্বরান্বিত করা মানে কিন্তু বাড়ানো। ঠিক আছে? তো এইটা যেমন তোমার হচ্ছে ফুল, ফল সৃষ্টিতে যেমন কাজে লাগে, ঠিক তেমনি যখন দরকার, যখন প্রয়োজন তখন এই যে পাতা, ফুল বা ফল এগুলো ঝরে পড়া ত্বরান্বিত করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো চলন। চলন কি করে? জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। জীব মানে উদ্ভিদও কিন্তু জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে? যেমন ওই যে বললাম লজ্জাবতী গাছে তুমি যখন টাচ করবা তখন সে কি তার পাতাগুলোকে গুটিয়ে নিবে। তার মানে কি? তার ভিতরে কিন্তু অনুভূতি আছে। ঠিক আছে? তার ভিতরে কি আছে? অনুভূতি আছে। তোমার উদ্ভিদের ভিতরেও অনুভূতি আছে। হ্যাঁ? আচ্ছা। তারপরে দেখো অভ্যন্তরীণ এবং বহির্উদ্দীপক দেহের উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন এবং বৃদ্ধি সংঘটিত হয়। এইসব চলনকে কি বলা হয়? ট্রপিক চলন বলা হয়। ট্রপিক চলন নিয়ে ওই যে আমরা আলোচনা করলাম যে কখনো সে তার মূলটা লম্বা করে দেয়। কখনো সে আলোর দিকে বৃদ্ধি পায়। তাই না? এই সবগুলোই কি? সবগুলোই কিন্তু চলনের উদাহরণ। ঠিক আছে? সবগুলোই হচ্ছে চলনের উদাহরণ। এখন দেখো এই যে তোমরা একটা গাছ দেখতে পাচ্ছ, এটা তোমরা জানলাতে রাখছো। জানলায় আংশিক অন্ধকার, ওই পাশের দিকে আলো। তো ও কি করবে? ও হচ্ছে আলোর দিকে কি করবে? নিজে আলোর দিকে সরে যাবে। তো আলোর দিকে এই যে সরে যাওয়া, আলোর দিকে সরে যাচ্ছে, তার মানে কি? সে চলছে, তাই না? সে আলোর দিকে সরে যাচ্ছে। উদ্ভিদ তো আর হাঁটতে পারে না। কিন্তু তার যে পাতা, তার যে কাণ্ড বা মূল এগুলাকে কিন্তু সে আ বাড়িয়ে সেই দিকে নিয়ে যেতে পারে। চলাচল না করতে পারলেও। বুঝতে পারছো আমি কি বললাম কথাটা? তার মানে এই যে উদ্ভিদ তার কাণ্ডটাকে কি বেঁকিয়ে দিচ্ছে। উদ্ভিদ ওই আলোর দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে? যাতে সে আলোটা পায়। তারপরে সে তার এই যে মূলটা কি? আলোর বিপক্ষে বা আলোর বিপরীত দিকে তোমার হচ্ছে চলন হচ্ছে এটার। ঠিক আছে? তো এইগুলাকে বলা হয় ট্রপ বা হচ্ছে চলন। তো চলন দেখা যাচ্ছে ফটোট্রপিক বলা হয়। ফটোট্রপিক, ঠিক আছে? ফটোট্রপিক তার মানে আলোর দিকে চলন। তারপরে তোমার হচ্ছে হাইড্রোট্রপিক বলা হয়। তার মানে তোমার হচ্ছে পানির দিকে চলন। তারপরে তোমার হচ্ছে জিওট্রপি বলা হয়। তার মানে কি? তার মানে তোমার হচ্ছে নিচে মানে গ্র্যাভিটির দিকে তোমার হচ্ছে চলন, হ্যাঁ? এই সবগুলোই হচ্ছে ট্রপি মানে চলন। তো উদ্ভিদের এই যে বললাম আলোর দিকে যখন চলন হয় ফটোট্রপ বলা হয়। তারপরে তোমার উদ্ভিদের যে শিকড় বা মূল পানির দিকে যখন যাবে তখন সেটাকে বলা হয় হাইড্রোট্রপ। তারপরে তোমার হচ্ছে আহ উদ্ভিদের মূল যখন আহ তোমার হচ্ছে মাটির নিচে বৃদ্ধি পাবে তখন সেটা কি হবে? সেটা হবে জিওট্রপি। ঠিক আছে? আচ্ছা, এবার হরমোনের ব্যবহার দেখো। হরমোন কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মানে এক ধরনের অক্সিন এবং ক্ষতস্থান পূরণে সহায়তা করে। অক্সিন প্রয়োগের ফলে কি হয়? ফল মোচন তোমার হচ্ছে বিলম্ব হয়। তার মানে ফল যে অকালে ঝরে পড়ে, তুমি যদি সেখানে অক্সিন প্রয়োগ করো তাহলে কি ওই ফলটা আর ঝরে পড়বে না। ঠিক আছে? আর বিভিন্ন উদ্দীপক আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু প্রবাহিত প্রবাহিত করে। যেমন হচ্ছে প্রভাবিত কেমন করে দেখো? আমরা ওই যে বললাম না যে উদ্ভিদ ২ ভাবে। একটা হচ্ছে তোমার হরমোনের মাধ্যমে, যেটা হরমোনগুলা নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি। হরমোনের মাধ্যমে, ঠিক আছে? এবং আরেকটা কিসের মাধ্যমে করে? আরেকটা হচ্ছে উদ্দীপকে সাড়া দিয়ে। উদ্দীপক বলতে কি? উদ্দীপক মানে হচ্ছে কারণ, উদ্দীপক মানে হচ্ছে ঘটনা, উদ্দীপক মানে হচ্ছে কোনো কিছুর প্রভাব। ঠিক আছে? যেমন আলো, পানি, অভিকর্ষ। আলো হলে ফটোট্রপি, পানি হলে হাইড্রোট্রপি, অভিকর্ষ হলে জিওট্রপি। এই যে বললাম, হ্যাঁ? আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের উদ্ভিদের পার্ট। উদ্ভিদ তাহলে তোমরা বুঝতে পারলে যে উদ্ভিদ কিভাবে পরিবেশের সাথে সমন্বয় করে, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। তো এটা কিভাবে করে উদ্ভিদ? উদ্ভিদ তোমার হচ্ছে তার প্রয়োজন অনুসারে কিন্তু এই কাজগুলা করে। সেটা কিন্তু আমরা বারবার করে বলছি, তাই না? তার প্রয়োজন অনুসারে কিন্তু সে কাজগুলো করে।
এবার আমরা স্নায়ুতন্ত্র দেখব। স্নায়ুতন্ত্র মানে কি? স্নায়ুতন্ত্র মানে হচ্ছে আমাদের মাথা, আমাদের হেড, যেটা আমাদেরকে চালনা করে, যেটা আমাদেরকে পরিচালিত করে, সেটাই কি? সেটাই হচ্ছে স্নায়ুতন্ত্র। ঠিক আছে? তো স্নায়ুতন্ত্র আ স্নায়ুতন্ত্র বলতে গেলে আমাদেরকে কি বলতে হবে? স্নায়ুতন্ত্র বলতে গেলে আমাদেরকে তোমার হচ্ছে মেইন অর্থাৎ যে হেড বা মাথা, এই মাথাটাকে ১ম এ নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো স্নায়ুতন্ত্র বলতেই অ্যাকচুয়ালি এই মাথা আরকি। আচ্ছা। আমি তোমাদেরকে কিছু বিষয় এখন দেখাবো। তোমরা একটু দেখবে, আ মনোযোগ দিয়ে দেখবে। তো স্নায়ুতন্ত্র জিনিসটা বলতে বোঝায় যে আমাদের সবকিছু কি? সবকিছু কিসের নিয়ন্ত্রণ করে বলো তো? সবকিছু হচ্ছে আমাদের যে ব্রেইন বা আমাদের যে মাথা, এই মাথাই কিন্তু আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তো মাথা নিশ্চয়ই খুবই, খুবই গুরুত্বপূর্ণ। মাথা ছাড়া কি উম আ কোনো কিছুর অস্তিত্ব আছে? বা এক কথায় আমি যদি বলতে চাই বা তোমরা যদি বুঝতে পারো, তাহলে আমাদের যে মাথাটা বা আমাদের যে হিউম্যান ব্রেইনটা, আমাদের ব্রেইনটাই কিন্তু সবথেকে বেশি আ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? হিউম্যান ব্রেইন ছাড়া কোনো কিছুই কল্পনা করা সম্ভব না। আচ্ছা। তো এই যে হিউম্যান ব্রেইনটাকে কিন্তু সবকিছুকে কন্ট্রোল করে। হিউম্যান ব্রেইন কি করে? সবকিছুকে কন্ট্রোল করে। তো হিউম্যান ব্রেইন ছাড়া মানে কোনো কিছুই আমরা কল্পনা করতেই পারবো না। কারণ কল্পনা করাটাও হচ্ছে হিউম্যান ব্রেইনের কাজ। বুঝতে পারছো ব্যাপারটা? আমি কথাটা কি বললাম? আচ্ছা, তো সমন্বয়টা আমরা একটু দেখব। হিউম্যান ব্রেইনটা আমরা একটু দেখব। তো চলো আমরা একটু দেখে নেওয়া যাক। তার আগে কিছু কথা আমি তোমাদেরকে বলে রাখি যে এখান থেকে আ তোমাদেরকে যে বিষয়গুলা পড়তে হবে ১ম থেকেই তোমরা যেটা পড়বা যে কোন হরমোন উদ্ভিদের কোন কাজে লাগে। ঠিক আছে? কোন হরমোনটার কাজ কি সেটা খুবই ভালোভাবে পড়বা। আমি কিন্তু কাজগুলা বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? এইবার এখান থেকে তোমাদেরকে যেটা পড়তে হবে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র তোমার হচ্ছে ব্রেইন বা হচ্ছে তোমার সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড অর্থাৎ আমাদের এই যে মেরুদণ্ডের ভেতরে, ঠিক আছে? কি থাকে? স্পাইনাল কর্ড থাকে বা সুষুম্না কাণ্ড থাকে। তো ওইটার ভেতর দিয়েই কিন্তু আমাদের সারা বডি, আমাদের পুরো বডিতে কিন্তু কি স্নায়ুতন্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে? আ তো স্নায়ুতন্ত্রের যে মূল উপাদান বা কার্যকরী একক বা কোষ সেটাকে কি বলা হয়? স্পেশালি নিউরন বলা হয়। তো একেক ধরনের কোষ আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের কোষ আছে। সব কিন্তু এক ধরনের কোষ না। কিছু কোষ দিয়ে দেখা যায় তোমার আ আ তোমার হচ্ছে আ লিভার গঠিত, হ্যাঁ? তো হেপাটাইটিক সেল মানে একেকটা তোমার হচ্ছে কোষের আ রকম বা ধরন কিন্তু একেক রকম। ঠিক তেমনই তোমার হচ্ছে যে আ স্নায়ুতন্ত্র আছে। স্নায়ুতন্ত্রের যে মেইন যে কোষটা আছে সেটাকে কি বলা হয়? নিউরন বলা হয়। ঠিক আছে? তো এই তো নিউরন আ ধারণাটা নিউরনও কিন্তু এক ধরনের কোষ যেটা কি স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে। ঠিক আছে? এবার আমরা তোমাদেরকে দেখাবো দেখো আ স্নায়ুতন্ত্র বিষয়টা কি দেখো একটু। স্নায়ুতন্ত্র হচ্ছে এইটা। এই যে সবকিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। স্নায়ুতন্ত্রের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা কি বলতো? সেই কেন্দ্রটা হচ্ছে এই যে মস্তিষ্ক বা ব্রেইন, এই ব্রেইনটা হচ্ছে স্নায়ুতন্ত্রের যে মেইন বা হেড অফিস বলতে পারো, সেই হেড অফিসটা। ঠিক আছে? আর দেখো এই মস্তিষ্ক তো শুধু ব্রেইনে। তাহলে তাহলে তোমার এই হাতের ডগায় তুমি কেমনে নিয়ন্ত্রণ করতে পারছো? পায়ের ডগা কেমনে নিয়ন্ত্রণ করতে পারছো? বা তোমার শরীরের যেকোনো জায়গায় তোমার কোনো রকম ব্যথা লাগুক বা কোনো রকম প্রভাব পড়ুক সেটা তুমি কিভাবে অনুভব করতে পারছো? নিশ্চয় এই ব্রেনের সাথে আমাদের আঙুলের ডগা পর্যন্ত আমাদের শরীরের প্রত্যেকটা অংশে প্রত্যেকটা অংশ আমাদের কানেক্টেড। কানেক্টেড যদি না থাকে তাহলে কি হবে না? কানেক্টেড যদি না থাকে তাহলে আমরা ব্যথা অনুভব করতে পারবো না কিংবা কাজই করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা। তো এইটা আসলে তাহলে মস্তিষ্কের সাথে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ কিভাবে কানেক্টেড থাকে? এই সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড এর মাধ্যমে কানেক্টেড থাকে। ঠিক আছে? তো এই যে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে কি বোঝায়? যেটা
তোমার মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে দেখো এক জায়গাতে কানেক্টেড করে, ঠিক আছে। আর প্রান্তীয় বলতে কি বোঝায়, মানে একেবারে শেষ পর্যন্ত যেখানে তোমার স্নায়ুতন্ত্রটা শেষ হয়েছে আর কি। তো দেখো এই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, মানে স্নায়ুতন্ত্রটা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা স্থান জুড়ে কিন্তু আমাদের এইটা আছে। তোমার এখানে যে দুইটা জিনিস কাজে লাগবে, একটা হচ্ছে ব্রেইন বা মস্তিষ্ক, ঠিক আছে, মস্তিষ্কটা কাজে লাগবে। আরেকটা কি কাজে লাগবে বলো তো? আরেকটা হচ্ছে তোমার এই যে স্পাইনাল কর্ড বা এই যে সুষুম্না কাণ্ড আছে, এই সুষুম্না কাণ্ডটা তোমার কাজে লাগবে, ঠিক আছে। এবার দেখো নিউরন জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। নিউরন জিনিসটার কিসে কাকে কি বলে সেটা আমাদেরকে বুঝতে হবে। স্নায়ুতন্ত্রের যে মেন অংশটা সেটাই কিন্তু নিউরন, ঠিক আছে। তো এই যে নিউরনটা কিভাবে একটা নিউরন দেখো আরেকটা নিউরনের সাথে কানেক্টেড, ঠিক আছে। একটা নিউরন কেমনে আরেকটা নিউরনের সাথে কানেক্টেড একটু দেখো। যেখানে কানেক্টেড থাকে সেটাকে কি বলা হয়? স্ন্যাপসিস বলা হয়। দেখো এই যে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কেমনে কানেক্টেড থাকে, এইভাবে কানেক্টেড থাকে। তো এর ভেতর দিয়ে ইলেকট্রিক সিগন্যাল রূপে কিন্তু সব তথ্য ব্রেনের ভিতরে যে ইনফরমেশন, সেগুলা ইনফরমেশনের রূপে কিন্তু প্রসেস হয়, ঠিক আছে। এবার দেখো মস্তিষ্কের দেখো সেরিব্রেলাম, তারপরে হচ্ছে তোমার সেরিবেলাম, দুইটা কিন্তু আলাদা জিনিস। দেখো সেরিব্রাম এটা একটা জিনিস, সেরেবেলাম এটা আরেকটা জিনিস। দেখো সেরেবেলাম দেখো একটু নিচের দিকে, অর্থাৎ মাথার পেছনের দিকে একটু নিচের দিকে অবস্থিত, আর সেরেবেলাম মানে হচ্ছে এই সাইডে অবস্থিত, ঠিক আছে। আর পন্সটা দেখো সেরেবেলামের ঠিক পাশে, আর মেডুলা অবলঙ্গটা ঠিক একটু নিচের দিকে, মানে কেন্দ্রীয় মস্তিষ্কের কথা যেটা বললাম, মানে যেটা তোমার স্পাইনাল কর্ডের সাথে তোমার হচ্ছে কানেক্টেড, সেইটা হচ্ছে কি দেখলাম আমরা, মেডুলা অবলঙ্গটা। এবার দেখো আমরা কিন্তু বাইরে থেকে মস্তিষ্কটাকে আমরা দেখতে পারি। দেখো একটা মস্তিষ্কটাকে আমরা কয়টা অংশে ভাগ করে দিছি দেখো, তোমার ডান পাশের লোব, বাম পাশের লোব, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্টাল, আর পেছনের যেটা সেটা কি অক্সিপেটাল, হ্যাঁ, ফ্রন্টাল অক্সিপেটাল, আর নিচেরটা কি টেম্পোরাল আর হচ্ছে অক্সিপেটাল। আচ্ছা, তো যাই হোক এই হচ্ছে আমাদের মস্তিষ্কটাকে আমরা যদি দেখার ট্রাই করি তাহলে। আর এই যে মেডুলা অবলঙ্গটা যেটা দেখলাম, যেটা হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, মানে তোমার যে মেরুদণ্ড ভেতরে যে স্পাইনাল কর্ড থাকে বা সুষুম্না কাণ্ড থাকে, ওই সুষুম্না কাণ্ডের সাথে মেডুলা অবলঙ্গটা কি কানেক্টেড থাকে। তারপরে সেরেবেলাম ওই যে বললাম সাইডে থাকে। আচ্ছা, মস্তিষ্ক লম্বচ্ছেদ এই জিনিসটা তোমাদেরকে একটু দেখতে হবে। দেখো সেরেবেলাম, দেখো সেরেব্রাম মানে হচ্ছে যে মেন অংশটা আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে এখানে দেখো থ্যালামাস আছে, সেরেবেলাম আছে, মেডুলা অবলঙ্গটা, পন্স, সবকিছুই কিন্তু আমরা দেখছি। আচ্ছা, তো এটা একটা ডায়াগ্রামের মতো করে তোমরা এটাকে দেখতে পারো, ঠিক আছে। তোমাদের লেভেলে এত কিছু দরকার নাই। এবার দেখো কোথায় কোন স্নায়ুটা থাকে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো, যেটা তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়ে কাজে লাগবে। আর মস্তিষ্কের সাথে কিন্তু চোখটা আমাদের খুবই খুবই ডিপলি কানেক্টেড, তাই না? একদম সরাসরি কানেক্টেড, চোখ মস্তিষ্কের সাথে সরাসরি কানেক্টেড। এই যে দেখো চোখটা দেখো কেমনে কানেক্টেড মস্তিষ্কের সাথে, দেখতে পাচ্ছ? তার মানে মনে হচ্ছে যেন একটা ক্যামেরা আমাদের মস্তিষ্কের সাথে কানেক্টেড আছে, তাই না? চোখ দেখো কেমনে কানেক্টেড, দেখো আলোক সিগন্যাল আমাদের মস্তিষ্কে প্রেরণ করছে আমাদের চোখ প্রত্যেকটা মুহূর্তে। তো ঠিক সেভাবে কানও কিন্তু আমাদের কিসের সাথে কানেক্টেড, কানও কিন্তু দেখো আমাদের মস্তিষ্কের সাথে বা ব্রেইনের সাথে কানেক্টেড, ঠিক আছে। তো এই যে কান নিয়ে দেখলে, এবার বিভিন্ন ধরনের হরমোন গ্রন্থি আমাদের শরীরে যেসব গ্রন্থি হরমোন নিঃসরণ করে সেটা কি হরমোন গ্রন্থি, ঠিক আছে। তো ব্রেইনের এখানে আছে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, হ্যাঁ, তারপরে থ্যালামাস গ্রন্থি, তারপরে অ্যান্ড্রোনলিন, তারপর অগ্নাশয় গ্রন্থি, হ্যাঁ, অগ্নাশয়ের সাথে থাকে। আচ্ছা, আর ছেলেদের দেখা যাচ্ছে ডিম্বাশয়, মেয়েদের শুক্রাশয়। এই প্রত্যেকটা গ্রন্থিতে কিন্তু তোমার হরমোন সিক্রেশন করে বা নিঃসরণ করে, হরমোন
নিঃসরণ করে। আচ্ছা, তো এই যে তোমরা দেখতে পেলে কিন্তু সমস্ত যে মানবদেহ প্রত্যেকটা স্নায়ুতন্ত্র মানবদেহে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা আই হোপ তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা কিন্তু খুব সহজে সবকিছু এক্সপ্লেন করে পড়ে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে স্নায়ুতন্ত্র আমরা আমরা আমাদের ব্রেইনে কি কি কাজ করে? আবেগ অনুভূতি কিন্তু সবই ব্রেইনের ভেতরেই ঘটে, তাই না? মানে হাসি, কান্না, দুঃখ এই সকল আবেগ অনুভূতি কি আমাদের ব্রেইনের ভেতরে কিন্তু চলে। তারপরে কি হয়? তারপরে হচ্ছে আমরা যত ধরনের কাজ করি, সকল কাজই কিন্তু আমাদের ব্রেইনের মাধ্যমে আমাদের শরীরটাকে সিগন্যাল দিয়ে শরীরটাকে পরিচালনা করে আমাদের ব্রেইন, এবং এভাবেই কিন্তু সবকিছু কাজ করে। ঠিক আছে? এবার স্নায়ু কোষ বা হচ্ছে নিউরন, স্নায়ুকোষ বা নিউরন, কোষ দেহ এবং হচ্ছে প্রলম্বিত অংশ। কোষ দেহ, দেখো একটা নিউরনের কয়েকটা অংশ আছে। তো নিউরনের ভিতরে এই জিনিসটা দেখবা যে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকর একককে কি বলে? স্নায়ুকোষ বা নিউরন বলে। এই এতটুকু অংশ তোমরা মনে রাখবো। ওই যে আমরা স্নায়ুতন্ত্র দেখালাম, যে ব্রেইন যেটা স্নায়ুতন্ত্রের হেড, সেখান থেকে সুষুম্ন কাণ্ড বা হচ্ছে স্পাইনাল কর্ড, সেখান থেকে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমাদের এই স্নায়ুতন্ত্র বা নিউরন কি আছে? ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে নিউরন হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ। দীর্ঘতম কোষ, তার মানে এই নিউরনের যে আকার, এটা আমাদের সাইজের থেকেও কি বড়। ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে সব থেকে দীর্ঘতম কোষ। এখন নিউরন, নিউরন তো ক্ষুদ্র ক্ষুদ্র, তাই না? তো নিউরন একে অপরের সাথে কিন্তু কানেক্টেড অবস্থায় থাকে। কেমনে কানেক্টেড অবস্থায় থাকে সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমাদেরকে বুঝতে হবে যে নিউরনের কয়টা অংশ আছে। দুইটা অংশ আছে। একটা হচ্ছে তোমার এই যে কাণ্ড বা প্রলম্বিত অংশ বা এই যে কাণ্ডের মতো অংশ, আর এই যে তোমার পাতা বা এই যে তোমার কোষ দেহ, এটা হচ্ছে দেহর অংশ। ঠিক আছে? তো কোষ দেহ নিউরনের কি প্রধান অংশ? কোষ দেহ নিউরনের প্রধান অংশ। তার মানে এই যে এই কোষ দেহটা, এটা কি নিউরনের প্রধান অংশ। কোষ দেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন তার মানে এই যে এই কোষ দেহটা এটা বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। ঠিক আছে? কোষ দেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। তার মানে এই যে উপরের যে কোষ দেহটা দেখতে পাচ্ছ না, এটা কি? এটা কেমন? এটা শিকড়ের মতো মনে হচ্ছে, তাই না? তো এইটার ভেতরে কি কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের চারিদিকে কি থাকে বলতো? নিউক্লিয়াস কিসের ভেতরে থাকে? সাইটোপ্লাজমের ভেতরে থাকে, তাই না? তারপরে চারিদিকে একটা নিশ্চয়ই লেয়ার বা আবরণ থাকা দরকার। তো যেটাকে আমরা কি বলি? কোষ ঝিল্লি, বা আমরা কি বলি? কোষ আবরণ, যেটা হচ্ছে বিশেষ করে কিসের আবরণ? বিশেষ করে তোমার হচ্ছে এই স্নায়ু কোষের আবরণ। ঠিক আছে? তো এখানে কিন্তু সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল না থাকলে কি হয় জানো? আমরা আমরা দেখেছি যে কোষ বিভাজনের সময় কি করে? সেন্ট্রিওলটা কোষ বিভাজনে অর্থাৎ একটা কোষকে মাঝখান থেকে বিভাজিত হয়ে ২ টা কোষে রূপান্তর হতে সেন্ট্রিওলটা কিন্তু কাজ করে। কিন্তু এখানে যেহেতু সেন্ট্রিওল থাকে না, এর মানে কি জানো? এর মানে হচ্ছে এই যে নিউরন কোষ, এটা কিন্তু বিভাজিত হয় না। অর্থাৎ আমরা যে পরিমাণ নিউরন নিয়ে জন্মগ্রহণ করছি, সে পরিমাণ নিউরনই কিন্তু আমাদের থাকে। কিন্তু সব নিউরন কিন্তু অলওয়েজ অ্যাক্টিভেট অবস্থাতে থাকে না। আমরা আ বারবার করে পড়াশোনা করার মাধ্যমে বা আমাদের ব্রেইনটাকে কাজে লাগানোর মাধ্যমে এই আ নিউরনগুলাকে কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারি। ঠিক আছে? তো এইজন্য বেশি, বেশি করে লেখাপড়া করবা। আ এমনিতেই তোমার ব্রেইনটা কি শার্প হবে। ব্রেইনটা সচল হবে। ব্রেইনটা তোমার যত সচল, তুমি তত মেধাবী, তোমার ব্রেইনটা তত শক্তিশালী, তুমি তত দ্রুত প্রসেস করতে পারবে, তুমি তত ইন্টেলিজেন্ট, তুমি তত স্মার্ট। বুঝতে পারছো ব্যাপারটা? আর প্রলম্বিত অংশের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ যে ২ টা অংশ থাকে। হ্যাঁ? একটা একটা হচ্ছে অ্যাক্সন, আর একটা হচ্ছে ডেনড্রন। দেখো ডেনড্রন মানে প্রলম্বিত অংশ, মানে যে অংশটা তোমার বাড়ানো থাকে। ঠিক আছে? তো অ্যাক্সন এবং ডেনড্রন। অ্যাক্সন মানে দেখো এই যে পুরো যে অংশটা তোমার বৃদ্ধি প্রাপ্ত আছে, মানে লম্বা কাণ্ডের মতো, এটাকে কি বলা হচ্ছে? অ্যাক্সন। আর এই যে ডেনড্রন, দেখো এই যে শিকড়ের মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি তোমার হচ্ছে ডেনড্রন। ঠিক আছে? ওকে। তো এই যে সুতার মতো ভেতরে যে অংশটা, এটা অ্যাক্সন, বুঝতেই পারছো? আচ্ছা। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। মনে থাকবে? মানে একটাই তোমার হচ্ছে এরকম কাণ্ড থাকবে। বুঝাইতে পারলাম? তারপরে ডেনড্রন দেখো। ডেনড্রন হচ্ছে কি চারিদিকে এই যে শাখা দেখতে পাচ্ছ, এই একেকটাকে বলা হয় ডেনড্রাইট। ঠিক আছে? শাখাগুলোকে কি বলা হয়?
ডেনড্রন। তো ডেনড্রন থেকে এই যে শাখা বের হয়, শাখা-প্রশাখা বের হয়। এরকম এটাকে কি বলা হয়? ডেনড্রাইট। এই যে এটা হচ্ছে তোমার দেহতে বা কোষ দেহে তোমরা এটা দেখতে পারবা। এই যে এরকম শাখা দেখতে পাচ্ছ? এই যে এরকম শাখা মানে শিকড়ের মতো কেমন যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় কি ডেনড্রাইট। আচ্ছা, স্নায়ু তাড়না নিউরনের বাইরের ভেতরের দিক থেকে প্রবাহিত হয়। ডেনড্রাইটের মধ্য দিয়ে মিলিত হওয়ার পর সেই মিলিত স্থানকে কি বলা হয়? সিন্যাপসিস বলা হয়। তার মানে তোমরা এই জায়গাটা দেখবে একটি স্নায়ুকোষের অ্যাক্সন, অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার যে স্থান সেটাকেই বলা হয় সিন্যাপসিস। তার মানে দেখো এরকম অসংখ্য নিউরন কিন্তু থাকে আমাদের, ঠিক আছে? এই অসংখ্য নিউরনের এই অ্যাক্সনের যে এই অংশটার সাথে কি কোন অংশ যুক্ত হয় জানো? এই যে ডেনড্রাইট এই অংশগুলা যুক্ত হয়। যুক্ত হওয়ার মাধ্যমে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কিন্তু কানেক্টেড থাকবে। এভাবে অসংখ্য নিউরন কিন্তু পরস্পরের সাথে কানেক্টেড থাকবে। তো যেই স্থানটাতে তোমার এই যে অ্যাক্সন এবং এই যে ডেনড্রাইট এই ২ টার ভেতরে কানেক্টেড হয়, সেই কানেক্টেড স্থানকে কি বলা হয় বলো তো? সিন্যাপসিস বলা হয়। ঠিক আছে? সিন্যাপসিসের মাধ্যমে স্নায়ু তাড়না এবং স্নায়ুকোষ অন্য অ স্নায়ুকোষে তোমার হচ্ছে পরিবাহিত হয়, উদ্দীপনা বহন করে। প্রাণীদেহের ভেতরে এবং বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করে। তার মানে ব্রেইনের যে মেইন কাজটা, সেই কাজটা কিন্তু এভাবেই পরিচালনা হয়। তো তোমার যে স্নায়ুকোষ আছে, স্নায়ুকোষ কি একটাই? না, এরকম বিলিয়নস অফ স্নায়ুকোষ বা নিউরনস কিন্তু আছে। সো সবগুলা কিন্তু পরস্পরের সাথে কানেক্টেড থাকে। কেমনে কানেক্টেড থাকে বললাম? অ্যাক্সন এবং ডেনড্রাইটের সাথে কানেক্টেড থাকে। অ্যাক্সন এবং ডেনড্রাইটের সাথে যে জায়গাতে কানেক্টেড থাকে সেই জায়গাটাকে আমি কি বললাম? কি বললাম বলো তো? সিন্যাপসিস, তাই তো? সিন্যাপসিস। দেখো, মনে রাখবা সিন্যাপসিস কাকে বলে? যেখানে তোমার অ্যাক্সন এবং ডেনড্রাইট একটা নিউরনের সিন্যাপসিস আরেকটা নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়, সেই যুক্ত হওয়ার স্থানটাকে কি বলা হয়? সিন্যাপসিস বলা হয়। তো এইভাবে কানেক্টেড থেকেই কিন্তু তোমার এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আমাদের একেবারে যে আ বাইরের যে স্নায়ুতন্ত্র আছে সেইখানে কিন্তু পরি পরিবাহিত করে। ঠিক আছে? তো স্নায়ুতন্ত্রকে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয়, একটা প্রান্তীয়, একটা কি স্বয়ংক্রিয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে কি? তোমার হচ্ছে মস্তিষ্ক এবং মেরুরজ্জ। মস্তিষ্ক দেখালাম না, আমাদের ব্রেইন আর মেরুরজ্জ বা স্পাইনাল কর্ড দেখালাম না, আমাদের ব্রেইন থেকে ঠিক এই যে আমাদের মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের ভেতরে যে পদার্থ থাকে, যে স্পাইনাল কর্ড বা পদার্থ থাকে সেটাই হচ্ছে কি? মেরুরজ্জ। ঠিক আছে? তো আমাদের এই যে মস্তিষ্ক কিসের ভেতরে থাকে? আমাদের এই যে মস্তিষ্কটা কিন্তু সুরক্ষিত থাকে আমাদের এই যে খোবড়ি বা কোটর বলা হয়, হ্যাঁ? এর ভেতরে আমাদের এই খোবড়ির ভেতরে আমাদের মস্তিষ্কটা কি থাকে? স সুরক্ষিত থাকে। ঠিক আছে? করটির ভেতরে। আচ্ছা, মস্তিষ্কের মেনেনজিস নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে। তোমার মস্তিষ্কের উপরে একটা লেয়ার থাকে যেটাকে কি বলা হয়? মেনেনজিস। মেনেনজিস কি তাহলে? তোমার মস্তিষ্কের পর্দা। মেনেনজিস কি? মস্তিষ্কের পর্দা। মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আমরা সবই দেখব। তারপরে দেখো আ মানুষের মস্তিষ্কে প্রধান কয়টা অংশ থাকে? ৩ টা। একটা গুরু মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক এবং একটা পশ্চাৎ মস্তিষ্ক। তার মানে গুরু মস্তিষ্কের আন্ডারে কি, কি পড়ে দেখো? এটা এটা হচ্ছে কি? সেরিব্রাম। তোমরা দেখতে পাইছো যে সেরিব্রাম অর্থাৎ যে মেইন পার্টটা আমাদের মস্তিষ্কের সেটা হচ্ছে কি? সেরিব্রাম। এটা এই যে ডান পাশে থাকে, বাম পাশে থাকে। ঠিক আছে? ওই যে দেখালাম ছবিতে অ্যানিমেশনে, হ্যাঁ? আচ্ছা। এদেরকে কি বলে? ডান এবং বাম সেরিব্রাম হেমিস্ফিয়ার বলে। তো ওইটাকে আমরা আবার ওই যে খন্ড আকারে দেখছি যে একটা সামনের খন্ড, একটা পিছনের খন্ড, তাই না? একটা ফ্রন্টাল, একটা প্যারাইটাল দেখলাম না? তো ওই এত বিষয়গুলো তোমাদের এখন জানার দরকার নেই। যতটুকু দরকার ততটুকু জানতে হবে। মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত এবং সুগঠিত। ঠিক আছে? এটা ২ খণ্ডে বিভক্ত, স্নায়ুতন্ত্র দ্বারা যুক্ত এবং এদের উপরিভাগে ঢেউতোলা ধূসর বর্ণের, দেখতে ধূসর বর্ণের হওয়ার একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলা হয়। তো চলো আমরা রিয়েল ব্রেন দেখি। রিয়েল ব্রেন তোমরা যদি দেখো তাহলে কিন্তু খুবই চমৎকারভাবে তোমরা এটা বুঝতে পারবা। এখানে দেখো, এই যে দেখো ব্রেইনটা। ব্রেইনটা কেমন এটার রং কেমন দেখো তো?
এটার রং কেমন? এটা কিন্তু ধূসর রঙের, তাই না? আর এর উপরে যে পর্দা থাকে, এই পর্দাকে কি বলে? মেনেনজিস, তাই না? এই যে উপরের যে পর্দা, লেয়ার একটা আছে, যে পর্দাটা আবার মুড়ে রাখে আমাদের মস্তিষ্কটাকে। ঠিক আছে? আর এই দেখো ঢেউ খেলানো। আমাদের ব্রেইনটা কি মনে হচ্ছে এরকম ঢেউ খেলানো, তাই না? এটা কিন্তু একেবারে স্মুথ বা একেবারে স্লিম না। মনে হচ্ছে কি ঢেউ খেলানো। ঠিক আছে? আর এইগুলার সাথে কিন্তু অ্যাকচুয়ালি রক্ত লেগে থাকে। কিন্তু এখানে ওইটা একটু পরিষ্কার করে দেওয়া। তো স্নায়ুতন্ত্র বা তোমার এই যে ব্রেইনেও কিন্তু রক্ত অ পৌঁছানোর প্রয়োজন হয়। তো যে আ ব্রেইনের ভেতরে রক্ত পৌঁছানোর জন্য কিন্তু আমাদের শিরা, উপশিরা বা হচ্ছে তোমার হচ্ছে কৈশিক আ নালী এইগুলা কিন্তু বা ক্যাপিলারি এগুলা কিন্তু আমাদের এই যে মস্তিষ্কের সাথে কিন্তু কানেক্টেড থাকে, যেটা অলওয়েজ আমাদের মস্তিষ্কে অক্সিজেন এবং ব্লাড আ প্রবাহ করে। ঠিক আছে? তো এখানে সেটা দেখতে পাচ্ছ না অবশ্য। আমরা দেখা যাক কোথায় দেখানো যায়। শিরা, উপশিরাগুলো একটু দেখাইলে তোমরা একটু ভালো বুঝতে পারবা। আচ্ছা। তো ব্রেইনটা মূলত হয় কি, কেমন হয়? গ্রে কালারের হয়। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ। ব্রেইনের সাথে কিন্তু এরকম শিরা উপশিরা কিন্তু থাকে। ঠিক আছে? ব্রেইনের সাথে এমন শিরা উপশিরা কিন্তু থাকে। দেখো তোমরা কিন্তু শিরা দেখতে পাচ্ছ যেটা ব্রেইনের সাথে কানেক্টেড। তো এই যে ব্রেইনের যে মেইন পার্টটা সেরিব্রাল, ঠিক আছে? আর হচ্ছে দেখো মেডুলা অবলঙ্গটা সবকিছু কিন্তু এখানেই তোমরা দেখতে পাচ্ছ একটা রিয়েল ব্রেইনে। ঠিক আছে? আচ্ছা, তো হোয়াইট আ শ্বেত পদার্থ, এই যে দেখলে হোয়াইট ম্যাটার, শ্বেত পদার্থ দেখো, শ্বেত বা সাদা রঙের পদার্থ কিন্তু তোমরা ব্রেইনের ভেতরে দেখতে পারবে। দেখো, ব্রেইনের ভেতরে শ্বেত পদার্থ বা সাদা রঙের পদার্থ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। গ্রে ম্যাটার। ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে এবার চলো আমরা মেইন পড়ায় চলে আসি। তোমার হচ্ছে আ এই স্নায়ুতন্ত্র বা গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশ গুচ্ছ বেঁধে কেন্দ্রীয় সৃষ্টি করে। এগুলা কর্মকেন্দ্র হিসেবে কাজ করে। তার মানে এই যে তোমার অগ্র বা সামনের দিকের যে মস্তিষ্কটা, ঠিক আছে? সামনের দিকে যে মস্তিষ্কটা একটা ডান অংশে বিভক্ত, একটা বাম অংশে বিভক্ত। ঠিক আছে? তো এই যে ডান অংশ এবং বাম অংশ, এরা কোন কাজ করে দেখো? দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, অর্থাৎ মেন যে সকল কাজ সেগুলা করে। তো এগুলা কি কাজ করে? এগুলা হচ্ছে ইম্পোর্টেন্ট তোমাদের এমসিকিউ এর জন্য, সো মনে রাখবা। এবার দেখো সেরিব্রামের পেছনের দিকে থ্যালামাস, তারপর হাইপোথ্যালামাস, এগুলো দেখছো তোমরা। এগুলো যে পিছনের দিকে এরকম গোল বা বলের মতো করে হয়। তো ধূসর পুঞ্জ, এটা ধূসর রঙের। তো এটার কেন হয়? ক্রোধ, লজ্জা, তোমার হচ্ছে গরম, শীতল, নিদ্রা, এগুলোর জন্য। আচ্ছা, মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক মানে হচ্ছে তোমার ঠিক উপরের দিক থেকে একটু নিচের দিকে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে? তো এটা কি দেখতে পাইছো যে গুরু মস্তিষ্কে যে পন্স এবং পন্সের মাঝে অবস্থিত। এই যে গুরু মস্তিষ্ক মানে উপরের দিকের যে পার্টটা এবং একেবারে নিচের দিকে যে পন্স তো তোমরা দেখছো, তাই না? একদম পেছনের যেটা, সে পন্সের ভেতরের যেই অংশটুকু সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। এটার কাজ কি? দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথে সম্পর্ক। এই যে তোমাদের চোখ দেখালাম না? চোখটা কিসের সাথে কানেক্টেড ছিল? এই যে মধ্য মস্তিষ্কের সাথে কিন্তু কানেক্টেড ছিল। তাই না? তোমাদের কান দেখালাম। কানটা কিসের সাথে কানেক্টেড ছিল দেখলে? মধ্য মস্তিষ্কের সাথে কানেক্টেড ছিল। তার মানে দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির জন্য গুরুত্বপূর্ণ। তারপরে পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক মানে পশ্চাৎ মানে একেবারে পেছনের দিকে বা একেবারে শেষের দিকে। তো এটা কি? এটা হচ্ছে আকারে ছোট, হ্যাঁ? পশ্চাৎ মস্তিষ্ক, লঘু মস্তিষ্কের হচ্ছে এদের প্রধান কাজ কি? দেখো সেরিবেলাম, পন্স এবং মেডুলা সুষুম্না কাণ্ডের যে শীর্ষক। তো এই যে পন্সটা তোমার হচ্ছে কি করে? তোমার মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে কানেক্টেড করে। ওই যে আমরা দেখাচ্ছিলাম, বলছিলাম না? যে অংশটা তোমার হচ্ছে মস্তিষ্কের শেষের দিকে এবং সুষুম্না কাণ্ডের শুরু হয় সেই অংশটা, হ্যাঁ? আচ্ছা। মস্তিষ্কের যোজক বলা হয়, যে পন্স যোজক মানে এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্কের সুষুম্না কাণ্ডের সংযুক্ত। তার মানে এটা মস্তিষ্কের যত পার্ট আছে সব পার্টকে কি করে? সংযোগ করে। সেরেবেলাম কি? পন্সের বিপরীত পাশের খণ্ডিত অংশ যে সেরেবেলাম, এটা ডান এবং বাম ২ টা অংশে বিভক্ত। ওই যে দেখাচ্ছিলাম যে পেছনের দিকে অংশ, ওইটাও কিন্তু ২ টা অংশে বিভক্ত। হ্যাঁ? আচ্ছা।
এবার দেখো মেরুরজ্জ। মেরুরজ্জ জিনিসটা কি? মেরুদণ্ডের ভেতরে মেরুরজ্জ সুরক্ষিত থাকে। ওই যে যেটা তোমাকে বারবার করে বলছি যে তোমার এই যে পন্স বা হচ্ছে ঠিক মস্তিষ্কের নিচ থেকে শুরু হয়, পন্সের পর থেকে শুরু হয় এবং হচ্ছে আমাদের পুরো যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের ভেতরে একটা স্থান আছে। মেরুদণ্ডের ভেতরে একটা স্থান আছে। সেই স্থানের ভেতর দিয়ে কিন্তু এই মেরুরজ্জ বা তোমার সুষুম্না কাণ্ড এটা তোমার হচ্ছে সংরক্ষিত থাকে। ঠিক আছে? এর ভেতরে ধূসর পদার্থ এটা হচ্ছে বাইরে মস্তিষ্কের উল্টো, হ্যাঁ? আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী। তার মানে আমাদের শরীরের যে স্থানে অনুভূতি আছে, সেই অনুভূতিটা আমাদের শরীরের যেকোনো পার্ট থেকে সেই অনুভূতিটা সংরক্ষণ করে আমাদের সুষুম্না কাণ্ড হয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছে দিবে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রতিবর্ত চক্র। তোমরা যদি এই বিষয়টা বোঝো, মেরুরজ্জ, দেখো আমি একটু দেখাই স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এই যে মেরুদণ্ডের ভেতর দিয়ে কিন্তু এটা সংরক্ষিত অবস্থায় আছে। দেখো এই যে একটা গ্রাফিক্যাল চিত্র, এটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ব্রেন ব্রেনের ঠিক এইখানে তোমার কিসের সাথে কানেক্টেড বলো তো? তোমার তোমার যে মেরুদণ্ড আছে ওই মেরুদণ্ডের সাথে কানেক্টেড এবং মেরুদণ্ডের ভেতরে অ্যাকচুয়ালি মেরুদণ্ডের সাথে না, মেরুদণ্ডের ভেতরে যে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড আছে সেটার সাথে কিন্তু তোমার হচ্ছে কানেক্টেড। হ্যাঁ? বোঝা গেল? আচ্ছা, যাই হোক এবার প্রতিবর্ত চক্র। তোমরা যদি এখানে একটু খেয়াল করো, তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা স্থানে কিন্তু স্নায়ুতন্ত্র বা তোমার হচ্ছে নিউরন কিন্তু রয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা অংশে। তুমি যে অংশেই তোমার গরম অনুভব করবা না কেন, তোমার মস্তিষ্ক কিন্তু তোমাকে বলে দেবে যে ওই অংশে তুমি গরম অনুভব করছো এবং তোমাকে অর্ডার দিবে যে ওই অংশটা কি করতে? সরিয়ে নিতে। তো এই যে কাজটা এটাই হচ্ছে কি প্রতিবর্ত চক্র। প্রতিবর্ত চক্র এটার ফলে আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের উদ্দীপনায় সাড়া দিই। উদ্দীপনা বলতে কি বোঝায়? উদ্দীপনা বলতে বোঝায় হচ্ছে আ মনে করো যে কোথাও যদি ছ্যাঁকা লাগে, গরম লাগে, আ কোথাও যদি তোমার হচ্ছে আ ক্ষতি হওয়ার কোনো একটা সম্ভাবনা থাকে, হ্যাঁ? কোনো কিছুতে কামড়ে দেওয়া, কোনো কিছুতে কেটে যাওয়া। এইগুলার ফলে আমাদের শরীর, আমাদের মস্তিষ্ক যে অ্যাকশনটা নেয়, সেই অ্যাকশনটাই কি প্রতিবর্তী ক্রিয়া। ঠিক আছে? তাহলে প্রতিবর্তী ক্রিয়া এটার একটা উদাহরণ, খুব সহজ উদাহরণ যদি আমরা দিই, তাহলে আ মনে করো যে তোমার হাতে, ঠিক আছে? মনে করো তোমার হাতে কি বসছে? মশা বসছে। ঠিক আছে? তোমার হাতে এক জায়গায় মশা বসে মশাতে কামড়াচ্ছে। এবার সাথে তোমার ওই স্থানে যে মশা বসছে সেটা তোমার ব্রেন বুঝতে পারবে। ঠিক আছে? যখন কামড়ায় তখন বোঝা যায় না? তখন বুঝতে পারবে। ব্রেন তখন বুঝতে পারবে যে ওইখানে মশা কামড়াচ্ছে। এইবার তৎক্ষণাৎ তোমার ওই স্থান থেকে যেখানে মশা বসে মশা কামড়াচ্ছে, সেই স্থান থেকে তোমার ওই উদ্দীপনাটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে যাবে কোথায়? স্পাইনাল কর্ডে বা সুষুম্না কাণ্ডে বা তোমার মেরুরজ্জে যাবে, যেয়ে সেখান থেকে সেই সিগন্যালটা পাঠাবে তোমার ব্রেইনের কাছে। এইবার তোমার ব্রেইনটা প্রসেস করে তার জন্য অটোমেটিক্যালি, ঠিক আছে? তার মানে চিন্তা ভাবনা করা লাগবে না কিন্তু ব্রেইনের। অটোমেটিক্যালি তোমার সুষুম্না কাণ্ডের ভেতর দিয়ে আবার আরেকটা হাতকে অর্ডার দিবে যে ওই মশাটাকে মেরে ফেলো। তুমি যখন মশাকে মারো তখন কি তুমি প্ল্যানিং করো যে মশা আমার গায়ে বসছে, এবার মশাটাকে মারতে হবে, এবার কেমনে মারবো, কিভাবে মারবো? এভাবে কিন্তু তোমার প্ল্যানিং করা লাগে না। মাঝে মধ্যে দেখবা যে অটোমেটিক্যালি কোথাও মশা বসলে তোমার হাত অটোমেটিক্যালি ওখানে যেয়ে মশাটাকে মেরে দিছে। এই যে অটোমেটিক্যালি যে কাজটা হচ্ছে, এই কাজটাই কিন্তু প্রতিবর্তী ক্রিয়া। ঠিক আছে? তাহলে দেখো এই প্রতিবর্তী চক্রের ৫ টা অংশ থাকে। গ্রাহক অঙ্গ। গ্রাহক অঙ্গ মানে তোমার যেইখানটাতে ছ্যাক লাগছে বা যেখানটাতে সুই ফুটছে বা যেখানটাতে তোমার হচ্ছে মশায় কামড়াইছে, তার মানে গৃহক অঙ্গ এক কথায় উদ্দীপনা কি করবে? কালেক্ট করবে। কালেক্ট করে অনুভূতিবাহী
স্নায়ুর মাধ্যমে তোমার পাঠাবে। ওই যে বললাম তোমার সারা শরীরে কিন্তু স্নায়ুতন্ত্র বিদ্যমান। তাহলে ওই স্থান থেকে তোমার ওই স্নায়ুতন্ত্রের মাধ্যমে আ তোমার ওইটা কোথায় যাবে বলো তো? প্রতিবর্ত কেন্দ্রে যাবে। অর্থাৎ তোমার সুষুম্না কাণ্ডে বা মস্তিষ্কে যাবে। ঠিক আছে? এবার মস্তিষ্ক একটা তাকে সিগন্যাল পাঠাবে। যেই সিগন্যালটা যার মাধ্যমে পাঠাবে সেটা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। মানে যেটা করতে বলবে। ঠিক আছে? আজ্ঞাবাহী মানে যেটাতে অর্ডার করবে। আমার মস্তিষ্ক তোমার মস্তিষ্ক তোমার হাতকে অর্ডার করলো, "যা, যা ওইটা আ ওইটায় একটা থাপ্পড় মার।" ঠিক আছে? তো ওই যে আ মস্তিষ্ক যেই স্নায়ুর মাধ্যমে অর্ডার দিল তোমার হাতকে, সেটাই কি? সেটাই হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। তারপর সাড়া প্রদানকারী অঙ্গ মানে কি? মানে যেই অঙ্গটার মাধ্যমে ওই কাজটা সম্পন্ন হচ্ছে সেইটা। যেমন তোমার এই হাত হতে পারে, হাতের এই তালু হতে পারে। এটা কি? আজ্ঞাবাহী অঙ্গ। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তাৎক্ষণিক হাত রক্ষার জন্য আ তড়িৎ ক্রিয়ার নাম হচ্ছে প্রত্যবর্তী ক্রিয়া। তো এই যে কাজটা হয় এটা কিন্তু খুব সাথে, সাথে হয়, খুব দ্রুত হয়। আমাদের আ চিন্তা ভাবনা করার কিন্তু কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? অটোমেটিক্যালি হয়ে যায়। আচ্ছা, তো হাতে আগুন লাগা কিংবা পিনের ফোঁটা কিংবা চোখের প্রখর আলো পড়লে কি আমরা চোখ বন্ধ করে নিই? এই সবই কিন্তু অটোমেটিক্যালি হয়। এগুলাতে আমাদের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। ঠিক আছে? তো এই যে কিসের মাধ্যমে কি হয় সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করে দিলাম। ১ম এ তোমার আ যেখানে আ তোমার হচ্ছে পিন ফুটবে, সুই ফুটবে বা মশা বসবে বা আগুনের ছ্যাঁক লাগবে, ওইটা কোথায় যাবে ১ম এ? ওইটা কিন্তু ১ম এ তোমার অনুজ্ঞাবাহী স্নায়ুতন্ত্রের ভেতর দিয়ে তোমার হচ্ছে ওইটা চলে যাবে কোথায়? স্নায়ুতন্ত্রের মাধ্যমে যাবে মেরুরজ্জতে মানে স্পাইনাল কর্ডে। ঠিক আছে? এইবার একই তাড়না আ অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহ হবে। অর্থাৎ যে অনুভূতিটা তুমি গ্রহণ করছো, ওই অনুভূতিটা প্রসেস হওয়ার পরে ওইটা আজ্ঞাবাহীতে চলে যাবে। আজ্ঞাবাহী মানে যেইটা অ্যাকশন করবে। ঠিক আছে? সেইটা। আচ্ছা, ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণাগ্রস্ত থেকে হাত সরিয়ে নেয়। তো এই যে জটিল প্রক্রিয়া কিন্তু আমরা সহজে কিন্তু একটা ব্যাখ্যা তোমাদেরকে করলাম। সো তোমরা কিন্তু এইবার এটা থেকে যেকোনো ধরনের ব্যাখ্যা কিন্তু তোমরা বুঝতে পারবে বা যেকোনো ধরনের ব্যাখ্যা কিন্তু করতে পারবে। এইবার দেখো এখানে কিছু বিষয় আছে। রেচন, রেচন বলতে আসলে কি বোঝায়? রেচন বলতে বোঝায় যেগুলা হচ্ছে আমাদের শরীরের ভেতর থেকে ক্ষতিকর আ যে সকল বস্তু বা ক্ষতিকর যে সকল পদার্থ সেগুলাকে বের করে দেওয়া হয় যেটার মাধ্যমে সেটাই কিন্তু রেচন। ঠিক আছে? তো রেচন কি? রেচন কি? যেসব পদার্থগুলো ক্ষতিকর বা অপ্রয়োজনীয় সেগুলা আমরা যে পদ্ধতিতে বের করে দিই বা যে তন্ত্রের সাহায্যে বের করে দিই সেই তন্ত্রকে কি বলা হয়? রেচন তন্ত্র বলা হয়। ঠিক আছে? পদার্থ আ নিস তোমার হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাই হচ্ছে কি রেচন প্রক্রিয়া। এটার আমরা যখন আমরা যখন কোনো কিছু খাই বা আমরা যখন পানি পান করি, তখন সেগুলো আমাদের শরীরে আ ব্যবহৃত হয় এবং শরীরে ব্যবহৃত হওয়ার পরে আম কিছু বর্জ্য পদার্থ হিসেবে অর্থাৎ আমাদের শরীরে যে ক্রিয়া-বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে যে বর্জ্য পদার্থ সৃষ্টি হয়, বর্জ্য পদার্থ বলতে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, হ্যাঁ? বা বর্জ্য পানি এগুলা আ পদার্থ কিন্তু আমাদের দেহে তৈরি হয়। ঠিক আছে? আমরা আমরা যখন পরিপাক করি, আমরা যখন কোনো কিছু খাই বা যখন পানি পান করি, তখন এগুলো তৈরি হয়। আচ্ছা, এগুলো নিয়মিত ত্যাগ না করলে কি হবে? স্বাস্থ্যহানি ঘটে। এইসব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিক্রিয়া দেখা যায় এবং এর ফলে মৃত্যু ঘটতে পারে। যদি আমরা এই বর্জ্য পদার্থগুলা যদি মানুষ নিঃসরণ না করতে পারত, আল্লাহ তাআলা কত চমৎকার ব্যবস্থা করে দিয়েছে যে মানুষ এগুলা কে নিষ্কাশিত করতে পারে বা বের করে দিতে পারে। যদি বের না করে দিতে পারত, বের না করে দিতে পারলে কি হতো? এগুলা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হতো। এমনকি মুখ-টুখ ফুলে আমাদের শরীরের রং-টং পরিবর্তন হয়ে আমরা কিন্তু মারা যেতাম। ঠিক আছে? তো বর্জ্য পদার্থ অ নিঃশ্বাস, বায়ু, ঘাম, মূত্রের সাহায্যে দেহ থেকে বাইরে চলে যায়। কিসের মাধ্যমে? নিঃশ্বাসের বায়ু। মানে আ আমাদের এই যে ফুসফুস থেকে যে কার্বন ডাই অক্সাইডটা এটা নিঃশ্বাসের বায়ুর সাথে বাইরে চলে যায় কার্বন ডাই অক্সাইড। আবার ঘামের মাধ্যমেও কিন্তু ওই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায়। আমাদের ঘাম দেহের কিন্তু এই যে দেহের ভেতরে অসংখ্য লোমকূপ আছে। মানে দেহের ভেতরে তুমি যদি একটু খুব ভালোভাবে খেয়াল করে দেখো তাহলে দেহের ভেতরে অসংখ্য ছিদ্র তুমি দেখতে পারবা। এই সকল অসংখ্য ছিদ্রের মধ্যে দিয়ে কি ঘাম বের হয়। ঘাম বের হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের ইউরিয়া বা শরীর থেকে পানি, ইউরিয়া, লবণ, কার্বন ডাই অক্সাইড এইগুলা কিন্তু বের হয়ে যায়। ঠিক আছে? আর মূত্রের সাহায্যে তো বের হয়ই, হ্যাঁ? তো ফুসফুস, চর্ম, বৃক্ক এটা এই ৩ টা কি তোমার হচ্ছে
তিনটি প্রধান যে রেচনাঙ্গ সেটা। ফুসফুস থেকে কি হয়, ওই যে কার্বন ডাইঅক্সাইড, যে গরম বাতাস বা ক্ষতিকর গ্যাস, সেটা হচ্ছে ফুসফুস বের করে দেয় কার্বন ডাইঅক্সাইড। ওকে, তারপরে চর্ম থেকে কি, মানে চামড়া থেকে কি ঘামের মাধ্যমে তোমার হচ্ছে ক্ষতিকর পদার্থগুলা বের হয়ে যায়। আর বৃক্ক এটার ইংরেজি তোমরা সবাই জানো যে কিডনির মাধ্যমে কি হয়, কিডনির মাধ্যমে আমাদের ওই যে তোমার পরিপাকের পরে যে ক্ষতিকর মানে তরলের ভিতরে যে ক্ষতিকর অংশ বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বা ইউরিয়া, সেই ইউরিয়াটা কি হয়, ছাঁকনির মাধ্যমে ছাকার ফলে সেই বৃক্ক থেকে ওইগুলো প্রসেস করে সেই ক্ষতিকর পদার্থগুলা কোথায় চলে যায়, আমাদের এই যে মূত্রনালী আছে প্রাণীর মূত্রনালীতে চলে যায়। এবং মূত্রনালী একটা নির্দিষ্ট পরিমাণে যখন ফিল হয়ে যায় এই সকল বর্জ্য পদার্থ দিয়ে বা ক্ষতিকর পদার্থ দিয়ে, যখন একটা নির্দিষ্ট পরিমাণে ফিল হয়ে যায়, তখন কি হয়, তখন আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। অর্থাৎ এটা হচ্ছে মূত্রের মাধ্যমে আমাদের শরীর বের করে দেয়। তো একটা নির্দিষ্ট পরিমাণ ফিল হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারি। তো এর আগে কিন্তু বুঝতে পারি না। তো এছাড়াও হচ্ছে তোমার যত কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে এবং হচ্ছে লবণ জাতীয় পদার্থ চর্মের মাধ্যমে বের হয়ে যায়, বৃক্কের মাধ্যমে নাইট্রোজেন ঘটিত তরল এবং দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। অর্থাৎ এতক্ষণ ধরে যে কথা বললাম, তবে সবচাইতে বেশি কিসের মাধ্যমে হয়, এই যে বললাম যে মূত্র, এর মাধ্যমে কিন্তু দেহের শতকরা প্রায় ৮০% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কিন্তু বের হয়ে যায়। ঠিক আছে? মূত্রের মাধ্যমে। তাই বৃক্ককেই কি বলা যেতে পারে, যে প্রধান রেচনাঙ্গ বলা যেতে পারে। তার মানে দেহের বর্জ্য পদার্থগুলোকে ফিল্টার করার যে মেন কাজ, সেই মেন কাজটা কিসের, বৃক্কের। ঠিক আছে? যে তন্ত্র রেচন কাজে সহায়তা করে তাকে কি বলা হয়, রেচন তন্ত্র বলা হয়। হ্যাঁ, যে তন্ত্র তোমার হচ্ছে রেচন কার্যে সহায়তা করে তাকে আমরা কি বলি, রেচন তন্ত্র। তার মানে দেখো এখানে প্রত্যেকটা তন্ত্র, যেমন হচ্ছে বৃক্ক রিলেটেড যত কিছু আছে, যেমন বৃক্ক আছে, এখানে ইউরেটার বা হচ্ছে মূত্রনালী, এবং হচ্ছে ইউরেটারও এক ধরনের মূত্রনালী, আর হচ্ছে কি মূত্রথলি, মূত্রনালী, এই সবগুলা অঙ্গ মিলে কিন্তু একটা তন্ত্র গঠিত হয়, যেই তন্ত্রটাকে একত্রে কি বলা হয়, রেচন তন্ত্র। এছাড়াও আমাদের চামড়া বা আমাদের চর্ম বা স্কিন, এটাও কিন্তু রেচনতন্ত্র হিসেবে কাজ করে। আবার আমাদের ফুসফুস, এটাও রেচনতন্ত্রের বেশ খানিকটা কাজ করে, যে যেমনটা আমরা বললাম, ফুসফুসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, চর্মের মাধ্যমে দেহের কার্বন ডাইঅক্সাইড কিংবা হচ্ছে দেহের থেকে অতিরিক্ত লবণ, দেহ থেকে অতিরিক্ত পানি, এগুলা কিন্তু বের করে দেয়। ঠিক আছে? আমাদের এই চর্মের মাধ্যমে বা ঘামের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখো একটা কাজ দিছে, কাজটা পড়ে নিবা। আচ্ছা, অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু দেহের জন্য ক্ষতিকর নয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এটা ক্ষতিকর হয়। হ্যাঁ, তো শ্বাস নেওয়ার মাধ্যমে আমাদের গ্যাস তৈরি করে এবং রক্তের কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে নিয়ে যায়। এই যে আমাদের যে সেল বা আমাদের শরীরের ভিতরে যে কোষগুলা কিন্তু কোষগুলা কি করে, যে পুষ্টি উপাদান সেগুলা নিজেদের কাজে লাগায়, মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে, এবং যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থ কিন্তু নিষ্কাশন করে দেয় আমাদের কোষে। এবার কোষের ওই নিষ্কাশিত বর্জ্য পদার্থই কিন্তু এই বিভিন্নভাবে ফিল্টার হয়ে যে দেহ থেকে বের করে দেয়, এইটার নামই কিন্তু রেচন। আর আরেকটা কথা যেটা হচ্ছে আহ, আমাদের এই কোষের ভেতরে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের কোষের ভেতর থেকে আমাদের ফুসফুসে রক্তের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হয়ে আমাদের ফুসফুসে যায়, এবং ফুসফুস থেকে আমাদের নাক দিয়ে কি কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। ঠিক আছে? তো নিঃশ্বাসের বায়ুতে শতকরা 4 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে, মনে রাখবা। হ্যাঁ, নিঃশ্বাসের বায়ুতে 4 ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে। আচ্ছা, তার মানে আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন কিন্তু আমরা কেবলমাত্র অক্সিজেন গ্রহণ করি না, এর সাথে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাসও কিন্তু আমরা গ্রহণ করি। আবার যখন শ্বাস ছাড়ি তখন কিন্তু আমরা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ছাড়ি না, আমরা মাঝে মধ্যে অক্সিজেনও কিছু ভাগ ছাড়তে পারি, বা অন্যান্য গ্যাসও কিন্তু আমরা ছেড়ে থাকতে পারি। তো এই হচ্ছে মেন বিষয়টা। আর এই যে ঘাম রিলেটেড যত কথা বললাম, সব কথা কিন্তু এখানে আছে। ঘামের সাথে কি লবণ আর সামান্য কার্বন ডাইঅক্সাইড, এগুলা বা অন্যান্য ক্ষতিকর পদার্থগুলো কিন্তু বের হয়ে যায়। আর ত্বকে কি অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে বললাম, এগুলাকে কি বলে, লোমকূপ বলে। লোমকূপ থেকে ঘাম বের হয়, ঘামের পানির সাথে কিন্তু লবণ বের হয়। হ্যাঁ,
এবং সামান্য কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর বা অপ্রয়োজনীয় পদার্থ কিন্তু বের হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আর মূত্রটা কি? মূত্রটা হচ্ছে তোমার হচ্ছে বৃক্ষকে মূত্র তৈরির কারখানা হিসেবে বলা হয়। তার মানে এই যে বৃক্ক বা মূত্র এটা কিন্তু প্রধান রেচন পদার্থ, অর্থাৎ দেহের যে সবচাইতে ক্ষতিকর যে সকল পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বা ইউরিক অ্যাসিড, এগুলা কি সব মূত্রতেই থাকে। আর বলা যেতে পারে 80%-এরও বেশি এই সকল বর্জ্য পদার্থ মূত্রের সাহায্যে বের হয়ে যায়। এই জন্য কি বললাম, আমরা বৃক্ষকে প্রধান রেচন অঙ্গ বা রেচন তন্ত্র বললাম। ঠিক আছে? তো এটা কেমনে হয় দেখো, মূত্র কেমনে তৈরি হয়? বৃক্ক থাকে, বৃক্কে ছাঁকনির মতো কাজ করে। হ্যাঁ, বৃক্ক কিসের বা কিডনি কিসের মতো কাজ করে? ছাঁকনির মতো কাজ করে। যকৃৎ আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামিন অ্যামিন অ্যামোনিয়া, ঠিক আছে, এই সকল নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে। এগুলা দেহের জন্য ক্ষতিকর। বৃক্ক রক্ত এবং ক্ষতিকর পদার্থ ছাঁকনে অংশ নেয়। এইগুলো পানির সাথে মিশে হালকা হলুদ বর্ণের মূত্র তৈরি করে। ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে জমা হয়। ঠিক আছে? এই যে তোমার শরীরের ভেতরে যত ধরনের বর্জ্য পদার্থ আছে, সবকিছু কি করে? শরীরে আমাদের যত বর্জ্য পদার্থ আছে সবকিছু কিন্তু আমাদের এই কিডনি বা হচ্ছে আমাদের এই যে বৃক্কর মাধ্যমে ছাকার পরে এই যে তোমার হচ্ছে ইউরেটারে করে আস্তে আস্তে সেই বর্জ্য পদার্থগুলা যেতে এই যে মূত্রথলিতে গিয়ে জমা হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে মূত্রত্যাগের ইচ্ছা জাগলে মূত্রত্যাগের মাধ্যমে ওই বর্জ্যটা দেহ থেকে বের হয়ে যায়। ঠিক আছে? তো দেখো, এখানে বেশ কিছু নতুন শব্দ কিন্তু তোমরা দেখতে পাইছো, এবং কোনটা কি শব্দ সেটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে অ্যাক্সন, অ্যাক্সন মানে কি? এটা আমাদের দেখতে পাচ্ছি যে নিউরনের একটা অংশ, তাই না? একটা কোষ দেহ, একটা দেখলাম আমরা অ্যাক্সন। তারপর হরমোন, আমরা বুঝতে পারলাম হরমোন কি। জিবেরেলিন একটা হরমোন, ইথিলিন একটা হরমোন, সাইটোকাইনিন একটা হরমোন। নিউরন কি? নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের যে একক, সেটা হচ্ছে নিউরন। তারপরে এই যে দেখো, সরি, এটা অক্সিন। আর অ্যাক্সন হচ্ছে এটা। অক্সিন হচ্ছে কি? এক ধরনের হরমোন, হ্যাঁ। আর অ্যাক্সন কি? অ্যাক্সন হচ্ছে আমাদের নিউরনের একটা অংশ, ঠিক আছে, কোষ দেহের একটা অংশ। তারপরে তারপরে হচ্ছে ডেনড্রাইট, একটা দেখো ডেনড্রন, একটা হচ্ছে ডেনড্রাইট। তো এটা হচ্ছে প্রলম্বিত যে অংশটা, সেই অংশটা, তাই না? তারপরে সিনাপসিস মানে কি? যেখানে এই দুইটা মিলিত হয় সেইটা। তারপরে দেখো গুরু মস্তিষ্ক, তার মানে যেটা মস্তিষ্কের আসল পার্টটা সেটা। তারপরে দেখো ধূসর পদার্থ মানে আমাদের যে গ্রে ম্যাটার মস্তিষ্কের, সেটা শ্বেত পদার্থ মস্তিষ্কের। পন্স মস্তিষ্কের পেছনের যে অংশটা, মেডুলা পেছনের দিকে, তাই না? প্রলম্বিত অংশ আজ্ঞাবাহী স্নায়ু, মানে যেই স্নায়ুটা কি করে? অর্ডারকে কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। অনুভূতিবাহী স্নায়ু মানে অনুভূতিকে প্রেরণ করে, যেটা প্রতিবর্ত চক্র এবং হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত চক্র মানে কি? যেই যে পুরো চক্রটা, তার মানে যেখান থেকে তোমার অনুভূতি গ্রহণ করা থেকে শুরু করে একেবারে অ্যাকশন নেওয়া পর্যন্ত পুরো চক্রটা, এই পুরো চক্রটাকে কি বলে? প্রতিবর্ত চক্র। এবং প্রতিবর্তী ক্রিয়া কি? এই যে পুরো ক্রিয়াটা যে সংগঠিত হয়, এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। সো আই হোপ এই অধ্যায়ের পুরো কনসেপ্টটা তোমাদের কাছে এখন ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি কোথাও কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাও। আমরা তৎক্ষণাৎ তোমার কমেন্টের উত্তর দিয়ে আমরা সমস্যাকে সমাধান করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।